আচ্ছা, আমি নর্মালি যে সফটওয়্যারটা ইলাস্ট্রেটর ওপেন করছি আপনারাও ইনস্টল করলে সেম এরকম আইকন দেখবেন, যেটা আইকনে ডাবল ক্লিক করলে এই এনভায়রনমেন্টটা পাবেন। ঠিক আছে, এটা হচ্ছে এপিসিতে 18 কোনটা? এপিসি যেটা আছে 18 তাক, 19 তাক, 20 তাক, same. 25 তাক, এর মধ্যে অলমোস্ট আমরা যেগুলো শিখবো বেশিরভাগগুলো সিমিলার টাইপ থাকবে। ওকে কিছু থাকবে ছোট ছোট মানে পার্থক্য, সেটা আপনি এমনি বুঝে যাবেন যে পার্থক্যটা আসলে কোথায়। আমি প্রত্যেকটা জিনিস আপনাদেরকে আলাদা করে ধরাই দিব, ঠিক আছে? তো প্রথমে আমরা কি করলাম, সফটওয়্যার ইন্টারফেসটা ওপেন করলাম। তো ইন্টারফেস ওপেন পর আপনাদের গত ক্লাসে একটা জিনিস বলছিলাম যে যে কোনো গ্রাফিক্সের ডিজাইন নিয়ে আমরা যাই, চারটা এলিমেন্ট থাকে আমাদের। কি কি? একটা হচ্ছে লিখা, একটা হচ্ছে শেপ তৈরি করা, একটা হচ্ছে শেপ বা লেখার মধ্যে কালার টালার দেওয়া, আর ছবি ইনক্লুড করা। ঠিক আছে, এখন এইগুলো আপনি ইলাস্ট্রেটরেও করতে পারেন, আপনি ফটোশপেও করতে পারেন, আপনি অনলাইনে বিভিন্ন প্ল্যাটফর্ম আছে সেখানেও কিন্তু এগুলো ডিজাইন করতে পারবেন। এখন এআই টুলসের অনেক কিছু আছে, কিন্তু এআই টুলস থেকে আপনি হেল্প নেবেন, কিন্তু এআই টুলের দিয়ে যে কাজগুলো করবেন এটা ফুললি এডিটেবল না। বায়ার আপনাকে এমন কিছু বলতে পারে যে তুমি এই কাজ ডিজাইনটা আমার করে দিছো, তাহলে এইটাকে তুমি এইরকম করে দাও। এখন ওটা তো এআই দিয়ে ছবিটা বানাইছেন, একটা ফুলের ছবি ওখানে আছে, এখন ওটা তো আপনি নড়াচড়া করতে পারবেন না, পারবেন? এআই দিয়ে যখন কোনো একটা ছবি বানাবেন, ওই ফুলের পুরা পুরা জিনিসটা কিন্তু ওনার পছন্দ হয়েছে, কিন্তু শুধু উনি বলছে ফুলটা যে জায়গায় বসাইছো এটা জাস্ট তুমি হাফ ইঞ্চি একটু বামে নাও, এখন তো আপনি ধরা। কারণ এআইকে তো আপনি হাফ ইঞ্চি সরায় ওরকম এক্স্যাক্ট এআই করবে না, কারণ এআই তো আর মানুষ না, হিউম্যান পারসন না। ও অটোমেটিক্যালি আর্টিফিশিয়াল মানে অটোমেটিক্যালি থিঙ্কিং করে ও একটা জিনিস জেনারেট করে। যেমন এই যে আজকে সকালে একটা বাইরের সাথে আমার চ্যাটিং হয়েছে, কীরকম ও এআই দিয়ে একটা লেবেল বানাইছে ফ্রন্ট সাইড, ব্যাক সাইডও বানাইছে, কিন্তু ব্যাক সাইডের মধ্যে ও লেখা দিছে এতগুলা। কারণ ব্যাক সাইডে লেবেলের মধ্যে প্রচুর লেখা থাকে, ওই নিউট্রিশন ফ্যাক্ট থাকে, সুবিধা থাকে, তারপরে কি করা যাবে কি করা যাবে না, অনেক টেক্সট থাকে। আর সব টেক্সট যখন এআই দিছে, এআই সব টেক্সট বসাইছে, কিন্তু অসংখ্য বানান ভুল, অসংখ্য মানে অ্যারেঞ্জমেন্টে ভুল। তা ও আমার সাথে চুক্তি হয়েছে তুমি আমার ব্যাক সাইডটা করে দিবা, ফ্রন্ট সাইডটা যেরকম ব্যাকগ্রাউন্ড আছে সেম ব্যাকগ্রাউন্ডে তুমি ব্যাক সাইডটা করে দিবা। ওকে, ঠিক আছে। এখন এই যে এ এর কাজ, আমি এর তৈরি করা জিনিস আমি এডিটিং করে দেবো, এটা হচ্ছে এর কাজ। তো এই জন্য এআই আসছে, এর অনেক কিছু আমরা দেখব। ঠিক আছে, কোনটা কোনটা দেখব, কোনটা কোনটা নিব, কোনটা কোনটা কাজ করব, এগুলো আমরা দেখব। কিন্তু মূল কাস্টমাইজ যেটা করা মানে করার জন্য আমার যে সফটওয়্যার, এটা আমি যদি ভালো জানি, জিনিসটা আরও সহজভাবে বলি। ম্যানুয়াল প্রাইভেট কার বা গাড়ি দেখছেন না? আগের ম্যানুয়াল গাড়ি সম্পর্কে কার কার ধারণা আছে? ওটার মধ্যে গিয়ার থাকে 5টা, 1 2 3 4 5। আর অটো গাড়ির মধ্যে এক টপ গিয়ার, মাঝখানে আর কিছু নাই। এখন ম্যানুয়াল গাড়ির ড্রাইভার সে কিন্তু অটো গাড়ি চালাতে আর অনায়াসে, বাট অটো গাড়ির ড্রাইভার সে ম্যানুয়াল গাড়ি চালাতে পারবো না। এটা কেন বললাম? অনলাইনে যে আপনি কিন্তু ডিজাইন করতে পারবেন, এবং ওইখানে ডিজাইন করা আপনার জন্য খুব সহজ হবে যদি আপনি এইটা খুব ভালো জানেন। বাট ওইখান থেকে যারা শিখছে তারা এইখানে এসে কিচ্ছু করতে পারবে না। তার মানে তার ভবিষ্যৎ অন্ধকার। অনেকে বলবে যে গ্রাফিক ডিজাইন আমি এই পারি এই পারি, আসো কতটুকু পারো মাঠে আসো, তুমিও কাজ করবা। যেমন আমি ওপেন মানে চ্যালেঞ্জ দিয়ে সবার সাথে কাজ করি যে ভাই তোমার আমার ডিজাইন, আমরা গ্রাফিক ডিজাইন বিভিন্ন গ্রুপ আছে ফেসবুকে, ওখানে দিব, ওইখান থেকে পাবলিক ওপিনিয়ন নিব, বা শেষ তুমি যদি জিতো তাহলে আমি শিখলাম, আর আমি যদি জিতলাম তাহলে জিতলাম। মানে আমার লাইফে একটাই কথা, যে হয় জিতছি নয় শিখছি, হারা বলে কোনো শব্দ আমার কাছে নাই। কি একজনের সাথে আমি কম্পিটিশনে নামছি, সে জিতছে, তার মানে কি সে কেন জিতলো এটা আমি শিখলাম না, এবং ওই শেখাটা আমার ইন ফিউচারে কাজে দিব। এটা হচ্ছে ফ্রিল্যান্সার.com কন্টেস্টের জন্য আমি এই থিঙ্কিং না রেখে কাজ করছি, কাজ করলে উইন করতে পারি, এবং উইন করছি। তো আপনারাও ইনশাল্লাহ করতে পারবেন। আমি এর বললাম এই জন্য যে প্রথম ক্লাসে গত ক্লাসে বলছি, আজকে বলতেছি যে ক্লাসগুলো যদি রেগুলার করে আমি খুব শর্ট ফর্মের মধ্যে আমি ফ্রিল্যান্সার.com অ্যাকাউন্ট করে আপনাদের ওখানে কী কী কাজ করবেন একদম দেখাই দেবে, এবং ক্লাস চলাকালীন সময়ের মধ্যে যেন ওইখান থেকে কন্টেস্ট উইন করতে পারেন, সেজন্য আমার জায়গা থেকে যতটুকু আপনাদের সাপোর্ট দেওয়া দরকার সেটা দিব। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এই যে সফটওয়্যার এনভায়রনমেন্ট ওপেন করলাম, ওপেন করার পরে আমাদের প্রথম কাজ কি, আমরা কি সাইজের ডিজাইনটা করব, এই সাইজটাকে আমাকে ওকে নির্ধারণ করে দিতে হবে। এটা বিজনেস কার্ড, সোশ্যাল মিডিয়া পোস্ট, বড় পোস্টার, বড় বিলবোর্ড, টি শার্ট, লোগো, কি ডিজাইন করবা, লেবেল, তো ওকে তো আমাকে সাইজটা মেনশন করে দিতে হবে। তো সাইজ মেনশন করার জন্য মানের একক যেগুলা, ঠিক আছে, এখানে 4টা একক আমাদের প্রধানত খুব বেশি ব্যবহার হয়। কি? ইঞ্চি, পিক্সেল, তারপর হচ্ছে সেন্টিমিটার, মিলিমিটার, যেটা আমরা কমনলি অনেকে জানি। 4টা মানের একক। কিন্তু এখানে কি কেজি আছে? বাজারে গিয়ে যদি আপনি বলেন 1 কেজি আলু দাও, আপনার দিকে তাকায় থাকবো না মানুষ? ওইটা মাপার জন্য কেজি,
আর এইটা মাপার জন্য ইঞ্চি বা পিক্সেল বা সেন্টিমিটার বা মিলিমিটার। এখন এইখানে আবার দুইটা ভাগ করা হয়েছে এই মানের এককগুলোরে। যদি অনলাইনের জন্য কোনো ডিজাইন করেন, জাস্ট এটা মনে রাখার বিষয়, এটা জরুরি কিছু না। অনলাইনের জন্য যদি কোনো ডিজাইন করেন সেক্ষেত্রে মানের এককটা নেবেন পিক্সেলে, আর যদি প্রিন্ট করার জন্য কোনো ডিজাইন করতে চান সেক্ষেত্রে মানের এককটা নেবেন হচ্ছে কি ইঞ্চিতে। ভালো আছে? তাহলে কি বললাম দুইটা কথা, যে যদি অনলাইনের জন্য কোনো ডিজাইন করেন, যেমন আমরা সোশ্যাল মিডিয়া পোস্ট করি না, তারপর ওয়েবসাইটে বিভিন্ন ব্যানার করি না, তো এগুলো কি আমরা কখনো প্রেসে যা প্রিন্ট করবো? প্রিন্ট করবো না। এগুলো কি করবো? জাস্ট আমরা ডিজাইন করবো, অনলাইন ইউজ করবো। বাট যেগুলো প্রেসে যা প্রিন্ট হবে, ঠিক আছে, যেমন বিজনেস কার্ড, ফ্লায়ার, বিলবোর্ড, পোস্টার, এগুলা হচ্ছে মানের একক থাকবে কি প্রধানত ইঞ্চি। আর আমাদের দেশে বেশিরভাগ ডিজাইনগুলো ইঞ্চিতে হয়, বাট বাইরের দেশে বেশি কিছু কিছু ডিজাইনগুলো ওরা মানের একক সেন্টিমিটার, মিলিমিটার ইউজ করে। তাহলে মানের একক সম্পর্কে ক্লিয়ার? তাহলে মনে করেন আমি একটা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করব, একটা আর্টওয়ার্ক নেই, তো সোশ্যাল মিডিয়া পোস্টের জন্য কি করব, আপনি দুইভাবে এখান থেকে আর্টওয়ার্কটা নিতে পারেন। ফাইলে ক্লিক করেও নিতে পারেন, আবার এখান থেকে নিউতে, এখান থেকেও করতে পারেন, এখান থেকেও করতে পারেন। তাই আমি এখান থেকে গেলাম, নিউতে ক্লিক করলাম। নিউতে ক্লিক করলে আমি নতুন করে যেই আর্টওয়ার্কটা নিব সেটা নিব। আর যদি কোনো ডিজাইন আগে থেকে তৈরি করা থাকে সেটার জন্য দিব হচ্ছে কি ওপেন, মানে আগে তৈরি করা আছে এটা ওপেন দিব। আর যেহেতু নতুন তৈরি করব তাহলে আমি নিউতে ক্লিক করি। তো নিউতে ক্লিক করলাম, দেখেন নিউতে ক্লিক করার পর এই যে এটা আমার যে এনভায়রনমেন্টটা বা যে লেআউটটা আসলো, এটা আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। সেখানে বেশ কিছু জিনিস সম্পর্কে জানতে হবে। যেমন এইখানে দেখেন প্রথমে যে হাইট এবং উইথ, কোনো একটা ডিজাইনের মান থাকবে কি চওড়া কত আর উচ্চতা কত, ঠিক আছে, দুইটা মান, উচ্চতা এবং চওড়া। তাহলে উচ্চতা এখানে আছে হাইট, আর চওড়া হচ্ছে উইথ, এবং মানের একক এখানে কি দেওয়া আছে পিক্সেল। তা আপনি যদি বাকি মানগুলো দেখতে চান এই যে এখানে ক্লিক করেন, এই দেখেন বাকি মানের এককগুলো আছে, অনেকগুলো আছে। বাট এখানে আমরা মেইনলি বলছি না পিক্সেল, ইঞ্চি, সেন্টিমিটার, মিলিমিটার এগুলো ইউজ করবো। বাট এই যে ইলাস্ট্রেটরের যে লেটেস্ট ভার্সন, হ্যাঁ ভাই, এইটাতে পাসওয়ার্ড কি ব্রেক করা যাবে? পাসওয়ার্ড 1 থেকে 5 দিয়ে দেখেন তো আসে কিনা। ওই যে পাসওয়ার্ড, এই যে পাসওয়ার্ড রিসেট চাচ্ছে, আপনি আবার দেন তো। ওকে দেন তো। হ্যাঁ, এখানে পাসওয়ার্ড দেন, 1 থেকে 5 দিয়ে দেন। হ্যাঁ, এখানে দিয়ে দেন। ওকে দিয়ে দেন। হয়ে গেছে। হয়েছে? আর ওই যে আরেকটা মনে কিবোর্ড ইয়ার সমস্যা আছে, একটু জাস্ট দেখে দেন আপনি। আচ্ছা, তাহলে আমরা কি করলাম, এখানে দেখেন আরেকটা আছে ফিট। যেমন আপনি যদি কোনো একটা বিলবোর্ড বানান, ঠিক আছে, 5 ফিট 10 ফিট, তো 5 ফিট হলে আমরা ইঞ্চিতে নিব 60, আর যদি ফিটে নেই তাহলে নেব 5। সেটা এখানে ফিটের একটা মান একক দেওয়া আছে। এই যে আমরা বললাম না যে লেটেস্ট যে ভার্সনগুলোতে আগে কিন্তু ফিটের অপশনটা ছিল না, এখনকার ভার্সনগুলোতে ফিটের অপশনটা দিছে। তা আমার আগের, ধরেন আমারটা আগের ভার্সন, আমি তখন ইঞ্চিতে নিব। যে আমার বায়ার বললো আমার 10 ফিট বাই 3 ফিট একটা বিলবোর্ড লাগবে, তো 10 ফিটে কত ইঞ্চি হয় 120 ইঞ্চি, আর 3 ফিটে কত হয় 36 ইঞ্চি, আচ্ছা শেষ, এইটুকুই। তো এখানে তো বিরাট কোনো ইস্যু নাই, ঠিক আছে। তো আমরা এখানে এসে আর্টওয়ার্ক এখানে হচ্ছে 1000 বাই 1000 একটা আর্টওয়ার্ক নেই, 1000 বাই 1000। আচ্ছা, এখানে লিখলাম 1000 বাই 1000। এরপরে দেখেন নিচে 4টা মান আছে ব্লিড, তো এইটা আমরা এখন বুঝবো না, এটা যখন ফিউচারে কাজ করতে গেলে বুঝি, আমাদের এখন খুব একটা ইম্পর্টেন্ট না। এরপরে আছে কালার মুড। কালার মুডটা বলতে কি বোঝায়? কালার মুড বলতে আমরা বুঝাই আপনি যে ডিজাইনটা করবেন এটা যদি প্রিন্ট হয় তাহলে কালার মুড থাকবে সিএমওয়াই তে। কি থাকবে? এই দেখেন সিএমওয়াই তে। আর যদি অনলাইনে ব্যবহার করেন, অনলাইনে ব্যবহার করার জন্য যদি কোনো ডিজাইন করেন, ওটা কালার মুড দিবেন আরজিবি। অনলাইনের জন্য কোনো যদি ডিজাইন করেন সেটার কালার মোড থাকবে আরজিবি। আর যদি প্রিন্ট করার জন্য কোনো ডিজাইন করেন, যেমন বিজনেস কার্ড ডিজাইন করছেন, এটা প্রেসে যে প্রিন্ট হবে এটার কালার মোড থাকবে আরজিবি, সরি সিএমওয়াই। আর যেটা অনলাইন ইউজ করবে সেটা থাকবে আরজিবি। এবং অনলাইনে ডিজাইন গুলো দেখবেন খুব
কালারফুল হয়, চোখে লাগে। বাট প্রেসে যেটা প্রিন্ট হয় ওরকম কিন্তু চোখে লাগার মতো কালার আসে না। যত আপনি এক্সাক্ট কালার দেন, যত ব্রাইটনেসই রাখেন, ঠিক আছে? তাহলে প্রেসে প্রিন্ট করার জন্য কালার মধ্যে দিব সিএমওয়াই কে, আর অনলাইন ইউজ করার জন্য দিব 8GB। এখন আরেকটা কথা বলে দিচ্ছি, এখান থেকে আপনি মনে করেন সিএমওয়াই কে নিছেন, নিয়ে শুরু করছেন কাজ, পরে দেখলেন ডিজাইনটা অনলাইনের জন্য ছিল, আপনি ডকুমেন্টের ভিতরে যাওয়ার পর ওটা চেঞ্জ করতে পারবেন। সো কোনো সমস্যা নেই, এখানে যদি ভুল করেও বসেন চেঞ্জ করে দিতে হবে। তো এখানে কালার মোডের ব্যাপারটা দেখলাম। এরপরে আছে রেজুলেশন 300, 150, 72, যাই হোক এখানে ভেরিয়েশন আছে। আচ্ছা, রেজুলেশনটা কেন? আমরা কিন্তু বলবো রেজুলেশন কিন্তু সবসময় 300 দিয়ে কাজ করবেন। এখন যদি বলেন যে স্যার 300 দিয়ে যদি কাজ করবো তাহলে 150, 72 কেন দেওয়া হলো? প্রশ্ন মনের মধ্যে আসতে পারে না যে যদি 300 সবচেয়ে কোয়ালিটি ভালো হয় তাহলে 150 দেওয়া তো প্রয়োজন নাই। আচ্ছা, আমরা যখন অনলাইনের জন্য কোনো ডিজাইন করি, ওয়েবসাইটের জন্য আপনারা কিন্তু এইটুকু জানেন যে ওয়েবসাইটের জন্য আমাকে ডোমেইন হোস্টিং পারচেজ করতে হয়। হোস্টিং মানে কি? আমি আমার তথ্যগুলো যে জায়গায় রাখবো, তাহলে ওই তথ্যগুলো রাখার কিন্তু একটা জায়গা আমাকে ভাড়া দিতে হয়। তা আপনি যদি এমন একটা ওয়েবসাইট বিল্ড আপ করলেন, এখানে রেগুলার বিভিন্ন ধরনের ছবি, বিভিন্ন ধরনের রেজিস্ট্রেশন ইনফরমেশন আপলোড করে মানুষ, ওইটা আমাকে স্টোর করতে হয়। এখন ওইখানে যদি 300 রেজুলেশনের ছবি দেয়, তাহলে ছোট্ট একটা ছবি দেখবেন 5 MB হয়ে যায়। আবার ছবির সাইজটা ওরকম 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি থাকবে, জাস্ট রেজুলেশন একটু কমাই দিব, ছবির ফাইল সাইজটা 1 MBর মধ্যে চলে আসবে। আমরা অনেক সময় দেখবেন, অনেক সময় রেজিস্ট্রেশন করতে গেলে ছবি আপলোড দিচ্ছি, বলতেছে আপলোড নিচ্ছে না। ঘটনা কি ঘটে? তখন ওই যে এটা রেজুলেশন দেওয়া থাকে 300, তখন আমরা রেজুলেশন একটু কমাই দিলে ওটা আবার আপলোড নিচ্ছে, কারণ ওইখানে জায়গার একটা রেস্ট্রিকশন থাকে, এই জন্য আপনাকে একটা রেস্ট্রিকশন দেওয়া হয়। আর এই জন্যই আমাদের যে রেজুলেশন 72, 150 বা 200, 250 এই ব্যাপারগুলো থাকে। ব্যাপারটা বুঝতে পারছেন? বাট প্রিন্টের জন্য যখন ডিজাইন করবেন তখন কখনোই 300 নিচে দিবেন না। আবার আরেকটা কাজ করি, যখন বায়ারের জন্য কাজ করি না, তখন রেজুলেশন 72 দিয়ে তাকে ডিজাইনটা দেখাই, যাতে সে এই ডিজাইনটা কাজে লাগাইতে না পারে। তাকে যখন ফাইনাল ফাইল দিব যে সব কিছু ওকে, তখন তাকে 300 রেজুলেশন করে ফাইলটা ডেলিভারি করি। তাহলে 72, 300, 150 এই ব্যাপারটা কি বুঝতে পারছেন কেন করা হয়েছে? তা আমরা যেহেতু নর্মালি এখন আমরা নিজেদের জন্য কাজ করবো, আমরা 300 রাখবো। তাহলে কালার মোড দেখলাম, এরপর হচ্ছে এখান থেকে রেজুলেশন দেখলাম, আর এখান থেকে আর্টওয়ার্ক নেওয়া দেখলাম, ঠিক আছে? নেওয়ার পর আমি ক্রিয়েটে যদি ক্লিক করি, দেখেন আমার পেজ ওপেন হয়ে গেল। এটুকু কি ক্লিয়ার না? এটার মধ্যে কনফিউশন আছে কারো? জাস্ট আমরা আর্টওয়ার্কটা তৈরি করলাম, মানে আমি কোন সাইজের ডিজাইনটা করব, আমার যে পেপার সাইজ সেই সাইজটা নিলাম। তা আমি এখানে 1000 বা 1000 নিয়েছি, আপনি যে কোনো সাইজ নিতে পারেন, ঠিক আছে? এখন আরেকটা মানের কথা বলে দিই, 72 পিক্সেলে 1 ইঞ্চি, মনে রাখবেন 72 পিক্সেলে 1 ইঞ্চি, আবার 2.54 সেন্টিমিটারে হচ্ছে 1 ইঞ্চি। এই কনভার্সনটা আমাদের দরকার হবে, যে এই যে 1000 বা 1018 নিলাম, আসলে এটা ইঞ্চিতে কত আসবে, ঠিক আছে? এই জন্য এই কনভার্সনের মানটা আমরা জাস্ট মনে রাখবো যে 1000 পিক্সেল, এটা তো পিক্সেল, যদি ইঞ্চিতে নিতে চাই আমরা এটা 72-এ কনভার্ট করলে হয়ে যাবে। 72 পিক্সেলে 1 ইঞ্চি আর 2.54 সেন্টিমিটারে 1 ইঞ্চি, জাস্ট এই দুইটা মনে রাখলে হবে, আমাদের ইন ফিউচারে কাজ করার সময় অনেক সময় দরকার হবে, ঠিক আছে? আচ্ছা, যাক, এখানে আর্টওয়ার্ক নিলাম। নেওয়ার পর আমরা ডিজাইন করার জন্য আমরা কি বলছি, প্রথমে আমাদের লেখালেখি শিখতে হবে, শেপ তৈরি করা শিখতে হবে, তারপর হচ্ছে ওই কালার দেওয়া শিখতে হবে। এই কাজগুলো আমাদের মেন দরকার, পরে আসবে ইমেজে, ঠিক আছে? তো লেখালেখি করার জন্য আমরা এখানে টাইপ টুল আছে, দেখেন এখানে। ও আচ্ছা, এই এনভায়রনমেন্টের একটা পরিচিতি বলি। উপরে যেটা আছে এটার আমরা কি বলবো? মেনু বার। কি বলবো? মেনু বার। তারপরে আছে অপশন বার, ঠিক আছে? আর এই বাম দিকে যেগুলো আছে এগুলোকে বলবো টুল বার, ডান দিকের গুলোকে বলবো কি? প্যানেল বার। জাস্ট নামগুলো জানলে হবে। এবং এখন কাজ করতে গিয়ে দেখবো কোনটার কোন কাজ। তাহলে টুল বার, প্যানেল বার, মেনু বার, অপশন বার, আর এই মাঝখানে যে যে জায়গাটা, এটার আমরা বলবো ওয়ার্কিং এরিয়া, মানে এখানে আমরা কাজগুলো করবো। অ্যাজ লাইক রান্নাঘরের মতো, রান্নাঘরের বিভিন্ন জায়গায় বিভিন্ন জিনিস থাকে, বাট আপনি সব কিছুকে একসাথে করে একটা জায়গায় কাজ করেন, ওটাকে আমরা বলি কি? ওয়ার্কিং স্পেস বা ওয়ার্কিং এরিয়া। ঠিক তদ্রুপ এখানে এটা হচ্ছে আমাদের কি? ওয়ার্কিং এরিয়া। তাহলে এই এনভায়রনমেন্টটাকে আমরা কয়টা ভাগে ভাগ করতে পারি? 5টা। উপরেরটা মেনু বার, তারপর হচ্ছে অপশন বার, বাম দিকে টুল বার, ডান দিকে প্যানেল বার, মাঝখানে কি? ওয়ার্কিং এরিয়া। বাস, ক্লিয়ার। কি এর মধ্যে কি খুব জটিল কিছু মনে হচ্ছে? আশা করি না। এরপর হচ্ছে আমরা প্রথমে শেপ তৈরি করাটা দেখি। যেমন এইখানে দেখেন, ক্লিক করলেই আমাদের শেপেরও যে অপশনগুলো, রেক্টেঙ্গুলার, রাউন্ডেড রেক্টেঙ্গুলার, ইলিপস, তারপর হচ্ছে পলিগন, স্টার,
এই পর্যন্ত আমরা দেখি, ঠিক আছে? তো রেক্টেঙ্গুলার মানে কি? চার কোণা। রেক্টেঙ্গুলার মানে কি? চার কোণা। রাউন্ডেড রেক্টেঙ্গুলার মানে কি? প্রত্যেকটা চার কোণা যে কোণাটা আছে না, কোণাটা একটু গোলাকার ধরনের, এটাকে বলতেছি আমরা রাউন্ডেড রেক্টেঙ্গুলার। তারপর হচ্ছে ইলিপস। ইলিপস মানে কি? গোলাকার। গোল কোনো যদি শেপ তৈরি করতে চাই আমরা এখান থেকে করব। তারপরে আছে পলিগন আর স্টার। পলিগনটা আমরা সবাই চিনি, এই যে এরকম পলিগন 6 বাহু, 6টা বাহুতে যেটা তৈরি করে এটা পলিগন, তারপরে স্টার। আমরা একটা একটা করে দেখবো এখন। তা আপনি যখন একটা রেক্টেঙ্গুলার তৈরি করবেন, আপনি মান দিয়ে নির্দিষ্ট একটা সাইজেরও তৈরি করতে পারেন, আবার এমনি ড্রাগ করেও তৈরি করতে পারেন, মানে কোনো সাইজ ছাড়া নিজের মন মতো। তা আমি দেখেন রেক্টেঙ্গুলার এখানে আপনার প্রথম থাকবে এই টুলে সিলেক্ট থাকবে। আপনি শেপ তৈরি করতে চান, এখানে চলে যান, যাওয়ার পরে এই যে ড্রাগ করেন, এটা একটা শেপ তৈরি হলো। এখানে কালারটা হোয়াইট দেওয়া আছে, আমি যদি এখানে কালারটা চেঞ্জ করে দিই, এই যে শেপটা তৈরি করলাম, এই শেপের এখানে যে মানটা, এখানে এটার কিন্তু একটা মান আছে। এই মানটা আমরা দেখব কোথায়? এই মান দেখার জন্য আমাদের যাইতে হবে প্রপার্টিস প্যানেলে। কারণ শেপ আমরা দুইভাবে তৈরি করতে পারি, একটা মান দিয়েও তৈরি করতে পারি, আর এই যে যেটা তৈরি করলাম এটা বলতেছে টান দিয়ে তৈরি করা, মানে এমনি টান দিয়ে তৈরি করা। আর মান দিয়ে তৈরি করতে হলে চাইলে কি করব? এখানে ক্লিক করলাম, এই যে ক্লিক করলাম, দেখেন আমাকে মান দেওয়ার জায়গা আসছে। কি আপনাদের এখানে আসছে? আচ্ছা, আমরা আসতেছি, আমরা একটা তৈরি করে তারপর আমরা আপনাদের প্রত্যেকের পিসিতে দেখব। তো এখানে মান দেওয়ার জন্য আমি মনে করি এখানে 500 আর হাইটে দিলাম হচ্ছে 300 দিয়ে আমি এই যে ওকে দিলাম। তাহলে একটা মান দিয়ে তৈরি করলাম, একটা টান দিয়ে তৈরি করলাম। আমি এমনি 500 দিছি, আপনি কম দিতে বেশি দিতে পারেন, কোনো সমস্যা নাই। ইলাস্ট্রেটর ইনস্টল করার পর যদি আপনি এই ডিফল্ট এনভায়রনমেন্টটা না পান, তাহলে কোথায় যাবেন? উইন্ডো, ওয়ার্ক স্পেস, রিসেট এসেনশিয়াল ক্লাসিক। আবার দেখাচ্ছি, উইন্ডো, ওয়ার্ক স্পেস, রিসেট এসেনশিয়াল ক্লাসিক একবার দিবেন, আরেকবার দিবেন হচ্ছে এসেনশিয়াল ক্লাসিক। যদি এইটাতে হয়ে যায় তাহলে তো হয়ে গেল, নাহলে দিবেন এসেনশিয়াল ক্লাসিক। এই দুইটা মান, রিসেট এসেনশিয়াল ক্লাসিক আর এসেনশিয়াল ক্লাসিক। নিচেরটা দেন, নিচেরটা দিলে হয়ে যাবে, ঠিক আছে? যখন আপনি নতুন ইনস্টল করবেন ফার্স্ট টাইম, তখন দেখবেন এই যে টুল বার, প্যানেল বার এরকম নাও থাকতে পারে, এগুলো একটু এলোমেলোভাবে থাকতে পারে। তখন রিসেট এসেনশিয়াল ক্লাসিক দিলে এনভায়রনমেন্ট এই যে এরকম চলে আসবে। আপনারটা আসছে? আচ্ছা, সবাই কি শেপ তৈরি করতে পারছেন? আর কে পারেন না? আচ্ছা, কালারটা দেওয়ার জন্য কালারটা এখন এই যে শেপ তৈরি করছেন, এই যে শেপ তত্ত্ব করে এইটা শেপ, এখানে দুইটা শেপ হয়ে গেছে, আমরা খেয়াল করব। এখানে আরেকটা, ঠিক আছে? আশা করি সবাই একটু কালারটা ওই যে অপশন বারটা আপনার নাই, আপনি ওই যে উইন্ডো দিয়ে রিসেট এসেনশিয়াল ক্লাসিক দেন, ওয়ার্ক স্পেস, এসেনশিয়াল ক্লাসিক, রিসেট এসেনশিয়াল ক্লাসিক, ওই যে আসছে, ঠিক আছে? ওই যে উপর কালার করা আসছে। কালারটা নিয়ে এখন টেনশন করার দরকার নাই। আপাতত আপনারা শুধু দেখবেন ক্লিক করার পর মান দিয়ে শেপ তৈরি করা আর টান দিয়ে শেপ তৈরি করা, বাস এতটুকু। কারণ আমরা কাজ করতে করতে আমরা আরো অনেক ডিটেলসে যাব। আমি প্রথমেই ছোট্ট একটা জিনিস নিয়ে অনেক ডিটেলসে যাব না, যাতে আপনার কমপ্লেক্স লাগবে। বাট প্রথমে যখন নর্মালি শেপ তৈরি করবেন, তারপর আমরা যখন ডিজাইনে যাব, ডিজাইনের প্রয়োজন অনুযায়ী আমরা শেপকে ছোট করব, বড় করব, আবার মানে সিরিয়ালি শেপ তৈরি করবো, যে প্রথমটা একটু বড়, তারপরটা তার চেয়ে একটু ছোট, তারপরটা আরেকটু ছোট, এরকম টুলসের মাধ্যমে অনেক কাজ করব। আপাতত জাস্ট শেপ তৈরি করার জন্য আমরা কোথায় যাই এইটুকু জানলেই হবে, সমস্যা নেই। আচ্ছা, কোন একটা শেপ তৈরি করলেন, আরেকটা জিনিস শিখবো। শেপ তৈরি করার পর আপনি যদি এখন এটা তো একটা মান দিয়ে তৈরি করছেন, এখন আপনার মনে হচ্ছে সেটা একটু ছোট করতে হবে। এটা করার জন্য যাবো আমরা কোথায়? প্রপার্টিস। প্রপার্টিস কোথায় পাবো? এই প্যানেল বারে। মনে করেন প্যানেল বারের প্রপার্টিস প্যানেলটা আপনি জানেন না কোথায় আছে। এই যে প্যানেল বারে যতগুলো অপশন, একটা জিনিস কমন একটা জিনিস শিখাই দিচ্ছি, প্যানেল বারের এই যতগুলো অপশন, সবগুলো অপশন আছে উইন্ডোর আন্ডারে। আমার কথা কি বুঝতে পারছেন? এই ডান দিকের যতগুলো অপশন, সবগুলো অপশনের কাজ আপনি উইন্ডোতে পাবেন। অতএব যদি কোনো একটা জিনিস আমি এখান থেকে করি, আপনি আপনারটাতে খুঁজে না পান, উইয়ার্ড হওয়ার কিছু নাই, এই যে উইন্ডোতে যে ওই জিনিসটা পাবেন। তা আমি কোনটা বললাম, এই শেপটাকে একটু ছোটো করবো, তাহলে প্রপার্টিসে যাব, উইন্ডোতে গেলাম, এই যে প্রপার্টিসে গেলাম, যাওয়ার পরে এই যে শেপের মানটা দেওয়া আছে দেখছেন, হাইটে এবং উইডথে। আচ্ছা, এখানে এই যে চারটা মান, এই চারটা মানের কথা একটু বলে দেই। এটা হচ্ছে হাইট এবং এই দুইটা হচ্ছে হাইট এবং উইডথ, আর এই বাম দিকেরটা হচ্ছে এই মানটা, এই শেপটা আর্টওয়ার্কের এক্স বরাবর কোন দিকে, ওয়াই বরাবর কোন দিকে। আপনারা ওই এক্স এর মান ওয়াই এর মান দিয়ে অঙ্ক করছিলেন না ছোটবেলায়? কম বয়সে অঙ্ক করছেন গ্রাফ পেপারের মধ্যে।
এক্স অক্ষ ওয়াই অক্ষ, তো এইটা এক্স বরাবর কোন দিকে আছে, ওয়াই বরাবর কোন দিকে আছে, এটা হচ্ছে সেইটাই। দেখেন আমি এটা নাড়াই, এই মানগুলো চেঞ্জ হয়েছে, বাট এটা কি চেঞ্জ হয়েছে দেখেন, এটা কিন্তু চেঞ্জ হয় নাই, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে এক্স এবং ওয়াইয়ের মান, বাট এই দুইটা কি হাইট এবং উইথ। এখন এই যে ছোট্ট একটা চিহ্ন আছে দেখছেন, এখন যদি আমি কোনো কারণে উইথটাকে আমি কমালাম, দেখেন 300 কমাইছি, আমি হাইট কি কমতে বলছিলাম, হাইট তো কমাইতে বলি নাই, কিন্তু অটোমেটিক সে কমাইছে। কারণটা কি, আমি কন্ট্রোল জেড দিলাম, কারণটা কি, এই যে সমানুপাতিক একটা চিহ্ন এটা অন করা আছে, এটা অন থাকলে হাইট কমাইলে উইথ কমবে, আবার উইথ কমাইলে হাইট কমবে, বাট হ্যাঁ রেশিও অনুপাতে কমবে বা বাড়বে। বাট আমি যদি চাই যে আমি শুধু একটা মান কমাবো আর একটা যেন কোনো পরিবর্তন না ঘটে, তাহলে এটাকে জাস্ট ক্লিক করে বন্ধ করে দেবেন। এই দেখেন এখন আমি যদি এটাকে 500 মানটাকে আমি 300 দেই, ঠিক আছে, হাইট কি কমছে এখন, হাইট কিন্তু এখন কমেনি। তাহলে এই অপশনটাতে বুঝতে পারছেন এবার? আচ্ছা, প্রপার্টিসে যে উইন্ডোতে চলে যান, এই যে উইন্ডোতে প্রপার্টিস। আচ্ছা, এখন দেখেন এই যে আবার ক্লিক করলাম, ক্লিক করার পরে এই যে এখানে দেখছেন এই যে সমানুপাতিক চিহ্নটা আছে, খেয়াল করেন। আপনারা যদি মান দিয়ে শেপ তৈরি করতে চান, এখানেও কিন্তু এই চিহ্নটা আছে, তো এইটা সব নর্মালি আপনারা বন্ধ করে রাখবেন। এটা অন করে রাখলে দেখবেন হাইট একটা দিয়েছেন, উইথটা আবার আরেকটা হয়ে যাচ্ছে, মানে অটোমেটিক্যালি একটা একটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এই জন্য এটা অফ রাখবেন। আমি হাইট এবং উইথ আমি নিজেই বলে দেবো কোনটা কত হবে। তাহলে আমরা শেপ টান দিয়ে তৈরি করা দেখলাম, মান দিয়ে তৈরি করা দেখলাম, এবং তৈরি করার পর যদি পরিবর্তন করতে হয় আমরা কোথায় যা করবো, প্রপার্টিসে। আমার কথা কি বুঝতে পারছেন? এইবার আরেকটা জিনিস শিখি। আচ্ছা, ওটা দেখতেছি ভাইয়া, সমস্যা নেই, আপনি প্র্যাকটিক্যাল টাইমে আমরা যখন যাব তখন আমরা দেখবো, সমস্যা নেই, প্রত্যেকটা প্রবলেম সলভ করবো। আচ্ছা, আমি মনে করি এই শেপটাকে একটু ছোট করলাম এমনি। এই যে আপনি যদি কোনো শেপকে ছোট করতে চান সমানুপাতিকভাবে, ঠিক আছে, তাহলে শেপটার মধ্যে মাউস পয়েন্টারটা এরকম নেওয়ার পর এই যে ক্রস চিহ্নটা আছে দেখছেন, এখন যদি শিপ চেপে বড় করেন, দেখেন সমানভাবে বড় হবে। বাট আপনি যদি শিপ ছাড়া বড় করেন, এই যে যেদিক নেবেন সেদিক বড় হবে। এটা হচ্ছে মনোপুলি বড় করা। আর শিপ ধরে বড় করলে একটা মান, নির্দিষ্ট মান অনুপাতে সে বড় বা ছোট হবে। আর ঠিক আছে, আর যদি শেপটাকে কপি করতে চান, কপি সেম সাইজের শেপ আমি আরও 3টা নিব, 4টা নিব, 5টা নিব, আমার ডিজাইনের প্রয়োজন এরকম প্রয়োজন হবে, তো সেটাকে বলে কপি করা। তো কপি করবো কী হবে, এই শেপটাকে ধরলাম, ধরার পরে কী করবো, কিবোর্ড থেকে দেখেন যখন অল্ট প্রেস করছি, ওই যে মাউস পয়েন্টার ডাবল একটা চিহ্ন আসছে দেখছেন, কিবোর্ডে যখন অল্ট প্রেস করছি, আমি অল্ট ছেড়ে দিলাম, এখন আছে নাই, তো কিবোর্ড থেকে আমি অল্ট প্রেস করলাম, শেপের উপর ডাবল মাউস পয়েন্টারটা ডাবল আকার ধারণ করছে। এখন আমি যদি টান দেই, এই যে এই যে মাউসটাতে চাপ দিলাম, লেফট বাটন চাপ দিয়ে এদিকে আসলাম, এদিকে এসে আমি যদি ছেড়ে দিই, কপি হয়েছে। কিন্তু ছাড়ার আগে কোনটা ছাড়তে হবে, আগে ছাড়তে হবে মাউস, তারপরে ছাড়তে হবে কিবোর্ড, কারণ অল্ট প্রেস করে আমরা কপি করতেছি না। অল্ট প্রেস করে, এখন প্র্যাকটিক্যাল দরকার নেই, প্র্যাকটিক্যাল আমরা আসবো, কয়েকটা কাজ দেখে নিই আগে। কপি করলাম, কপি করার পর আমি আরো কয়েকটা লাগবে, মনে করি এটা কয় নাম্বার, 2 নম্বর আছে, এরপরে আমি আরো 2টা নিব বা 3টা নিব, এরপরে কন্ট্রোল ডি দিতে থাকবেন, সে কপি হতে থাকবে, ঠিক আছে। এই যে আমরা ট্রিক্সটা শিখলাম, এটা ডিজাইনের প্রয়োজন আমাদের কাজে লাগবে, কারণ সেম সাইজের শেপ বারবার তৈরি করতে যাবো, সময় লাগবে। এবং এখানে দেখেন একটা মজার জিনিস কি, প্রত্যেকটা শেপের মাঝখানে দূরত্ব কিন্তু একইভাবে আছে, কি বুঝতে পারছেন? তাহলে আমরা শেপ তৈরি করলাম, তৈরি করার পর শেপকে যদি ছোটো বা বড় করতে চাই, মাউস পয়েন্টারটা শেপের কর্নার বরাবর নিব, নিয়ে আমি শিপ ধরে টান দিলে এইভাবে হবে। আচ্ছা, এবার আরেকটা বড় করার জিনিস আছে মজার, এই যে দেখেন মাঝখানে যদি মাউস পয়েন্টারটা নিয়ে যান, এখন যদি শিপ ধরে টান দেন, এই দেখেন সমানভাবে নিচের দিকে যাচ্ছে। আর যদি কোনার দিকে আসেন, তাহলে কর্নার বরাবর যাবে। ক্লিয়ার? তাহলে শেপ তৈরি করে, আমরা শেপ তৈরি করা দেখলাম, তৈরি করার পর এটাকে ছোট বড় করতে হবে কোথায়, সেটা প্রপার্টিসে দেখলাম, এরপরে কপি করা দেখলাম, এবং কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করা দেখলাম। প্রথমে একটা কপি, তারপরে কন্ট্রোল ডি মানে ডুপ্লিকেট, ওই সেম জিনিসটা তুমি বারবার হতে থাকো। যেমন এই শেপটা আমি কপি করছি, দেখেন এইদিকে নিয়েছিলাম না, আমি যদি এই শেপটা এগুলা ডিলিট করে দেই, এখন এই শেপটা আমি কোনাকুনি নামাবো, এই দেখেন অল প্রেস করলাম, এই যে কোনাকুনি নামালাম, পরের শেপটা কোনাকুনি হবে, কন্ট্রোল ডি দেন, ঠিক আছে। এই ট্রিক্সগুলো আমাদের কাজের ক্ষেত্রে, মানে ডিজাইনের ক্ষেত্রে খুব কাজে লাগবে। আচ্ছা, এখন আমি ডিলিট করে দিলাম, এইটাও ডিলিট করে দিলাম। এতক্ষণ কী নিয়ে কাজ করলাম, রেক্টেঙ্গুলার, মানে 4টা কোণা। এখন রাউন্ডেড রেক্টেঙ্গুলার যদি তৈরি করতে চাই, এই দেখেন দ্বিতীয়টা, এখন যদি এখানে ক্লিক করেন, কয়টা মান আসছে, 3টা মান। 3টা মান কেন, প্রথম 2টা হচ্ছে চওড়া এবং উচ্চতা, তারপরে মানটা হচ্ছে রেডিয়াস, ওই যে কোণাগুলো দেখেন। আমি যদি রেডিয়াসটা এখানে 100 দিই, দিয়ে আমি ওকে দিই, এই যে রেডিয়াস, এবার বুঝতে পারছেন?
বাট আমরা এখন আর এই রাউন্ডেড রেক্টেঙ্গুলার তৈরি করার জন্য এখানে আর যাই না। আমরা কেন যাই না? আমরা প্রথমটাতে ক্লিক করে এখানে যখন ছাড়লাম, ওকে দিলাম, ওই দেখেন ছোটো ছোটো পয়েন্ট আছে, এই পয়েন্ট ধরে টান দিলে আমার এমনি গোলাকার হয়ে যাবে, দেখছেন? এই জন্য এখন আর ইলাস্ট্রেটরে ওই রাউন্ডেড রেক্টেঙ্গুলারটা আমরা ব্যবহার করি না। আমরা প্রথমটা থেকেই কোনাকুনি তৈরি করি, তারপর যদি আমার দরকার হয় আমি এই যে এখানে ক্লিক করে আমি টেনে ছোট বড় করতে পারি। যে কি বুঝতে পারছেন এবার? ঠিক আছে, এটাকে বলে কোনাকুনি করা। তাই এটা হচ্ছে রাউন্ডেড রেক্টেঙ্গুলার শেপ তৈরি করা। আচ্ছা এরপরেরগুলো আমি একদম অল্প সময় দেখা দিব। ইলিপস, ইলিপস মানে কি? গোলাকার। দেখেন আমি যদি এখন নর্মালি একটা টান দিলাম, এখন কি শেপটা কি অ্যাকুরেট গোলাকার হচ্ছে? বাট আপনি যদি শিফট প্রেস করে টান দেন, এই দেখেন শেপটা এই যে গোলাকারভাবে থাকবে, ঠিক আছে? তো শিফট অল্টার আপনি যদি এখান থেকে টান দিয়ে যে টান দেওয়া শুরু করলাম, এবার আপনি শিফট প্রেস করেন। কি প্রেস করবেন? শিফট। এই দেখেন এখন শেপটা গোলাকারভাবে আসতেছে, ঠিক আছে? শিফট প্রেস করে গোলাকার হবে। আর আপনি যদি চান যে অ্যাকুরেট গোলাকার দরকার না, একটু 19-20 করবেন, তাহলে এই যে এরকম এরকম এরকম, মানে আপনার যে ধরনের দরকার হয় সেরকম শেপ তৈরি করবেন। বুঝতে পারছেন? তাহলে অ্যাকুরেট গোলাকার করতে গেলে শিফট দিয়ে করবেন। আর শিফট দিয়ে তৈরি করার পর যদি বড় করতে চান, ওই দিকটাকে দেখাইছিলাম না, এখানে মাউস পয়েন্টার এনে শিফট ধরেন, এই যে চারদিক থেকে বড় হচ্ছে, দেখছেন? ঠিক আছে? আবার এই কোনা থেকেও বড় করতে পারেন। এই যে কোনা থেকে বড় করলে এই দিকে বড় হবে, আবার উপরের দিকে নিলে ছোট হবে। আর মাঝখান থেকে টান দিলে চারদিক থেকে বড় হবে, আবার মাঝখান থেকে যদি উপরে নেন তাহলে চারদিক থেকে কি ছোট হবে। তাহলে শেপ তৈরি করা আমাদের মোটামুটি সহজ একটা জিনিস। তাহলে আমরা প্রথমে চারকোনা শেপ দেখলাম, পরে ইলিপস দেখলাম, পরে পলিগন। এবার পলিগনের মধ্যে যেহেতু বাহুর একটা ব্যাপার আছে, বাহু, ঠিক আছে? আমরা যদি এখানে ক্লিক করি, দেখেন এই যে কয়টা ঘর দিছে, এখানে বাহু দেয়। আপনি কয় বাহু হলে পলিগন তৈরি করবেন? 5টা, তারপরে 3টা। যেমন ত্রিভুজ তৈরি করতে চান, ত্রিভুজের কয়টা বাহু ভাই? 3টা। আপনি এখানে 3 দেন, 3 দিয়ে ওকে দেন, ওই দেখেন ত্রিভুজ তৈরি আছে। আপনি যদি দেখেন এখানে 5 দেন, 5 দিয়ে ওকে দেন, পঞ্চভুজ বা পেন্টাগন। আপনি 6টা দেন, এই যে ষষ্ঠভুজ, ঠিক আছে? এবার মানটা যদি এখান থেকে বাড়ায় দেন, ষষ্ঠভুজ কিন্তু মান 50 আছে, এটাকে যদি আমি 150 দিই, কি বুঝতে পারছেন? আচ্ছা, এখন তো পলিগনটা আছে এইভাবে। আমি যদি পলিগনটা এইভাবে করতে চাই, তাহলে এই যে মাউস পয়েন্টারটা এখানে নিয়ে আসেন, নিয়ে এসে শিফট ধরে অ্যাঙ্গেল করেন। এই যে সরি, এটা ডিলিট করে দিই। শেপ টুলে চলে গেলাম। আবার আমি এখন ঘুরাতে চাচ্ছি, এই যে মাউস পয়েন্টারটা এখানে নিয়ে আসলাম, শিফট ধরে অ্যাঙ্গেল ঘুরাবো। শিফট ধরে ঘুরালে কি হয়, মানে 45 ডিগ্রি করে ঘুরে, তখন আমার এই যে অ্যাকুরেট যে ঘুরালাম এটা অ্যাকুরেট থাকে। বাট শিফট ছাড়া যদি আপনি ঘুরান, যে শিফট ছাড়া আমি দেখেন ঘুরাচ্ছি, এটা অ্যাকুরেট আসবে না, একটু না একটু মানে 19-20 থাকবে। এই জন্য আমরা কোনো শেপকে ঘুরানোর সময় শিফট প্রেস করে তারপর আমরা এই কর্নারগুলোতে এনে এই যে ঘুরাবো। এবং শিফট প্রেস করে ঘুরালে কত ডিগ্রি ঘুরে? 45 ডিগ্রি, মনে রাখবেন। আমাদের টোটাল সার্কেল কত ডিগ্রি বলতে পারেন? এখান থেকে শুরু হয়ে আবার এখানে আবার আসবে, এটা কত ডিগ্রি? ক্লিয়ার? তাহলে 45 ডিগ্রিকে 360 ডিগ্রির মধ্যে ভাগ যায় না যায় না? ভাগ যায়, ঠিক আছে? তাহলে আমাদের এই রোটেট করার মানে এই ঘুরানোর সময় আমাদের 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরবে। আশা করি বিষয়গুলো আপনারা ক্লিয়ার। তাহলে পলিগন, ত্রিভুজ, এখন যদি আপনাদের কেউ বলে আমার এখানে ত্রিভুজ তৈরি করে দাও, পারবেন না? পারবেন না। জাস্ট এখানে এসে পলিগন সিলেক্ট করবেন, সিলেক্ট করে এখানে দিবেন। এখন যতটুকু বড় প্রয়োজন এখানে মানটাকে দিবেন, আর এখানে দিবেন বাহু কয়টা? 3টা। কারণ ত্রিভুজের বাহু কয়টা থাকে? 3টা। এই যে এখানে এসে আপনি 3 দেন, ত্রিভুজ তৈরি হয়ে যাবে। আপনি যদি এখানে 12 দেন, তাহলে 12টা বাহু আলাদা জিনিস তৈরি হবে। এই দেখেন, এই যে 12টা বাহু। কি সবাই এটুকু ক্লিয়ার? তাহলে পলিগন। এরপরটা আছে স্টার। এই দেখেন স্টারে গেলাম, এখানে ক্লিক করলাম। এই যে স্টারের মধ্যে আপনি কয়টা নিতে চান? 5টা না 6টা না 4টা না 3টা? যেমন আমি এখানে 5টা আছে, ওকে দেন। এই যে এখানে 5 আছে, মানটা একটু বাড়ায় দিই। এখানে দিলাম হচ্ছে 200, এখানে দিলাম হচ্ছে 100 দিয়ে ওকে দিলাম। এই যে কি এখানে 5টা বাহু হলো না? এই দেখেন 1টা 2টা 3টা 4টা 5টা। আপনি যদি এখানে 4 দেন, আপনি যদি এখানে 6 দেন, ঠিক আছে? আপনি যদি এবার এখানে 10 দেন,
তাহলে কি স্টার, পলিগন, তারপর হচ্ছে ইলিপস, রেক্টেঙ্গুলার, 4 ধরনের শেপ তৈরি করা দেখলাম। এখন আমার যদি মনে হয় বাংলাদেশের ম্যাপের মধ্যে এরকম এলোমেলো কোনো শেপ তৈরি করব, সেই অপশনটা কিন্তু এখানে নাই। সেটার জন্য আমাদের আরেকটা টুলস আছে, মানে ওইটা কলমের মতো, ওইটা যে দিক দিয়ে মুভ করাবেন ওই দিকে ওই বরাবরই শেপটা তৈরি হবে। যেমন কলম বা পেন্সিলকে আমরা বিভিন্ন দিকে মুভ করাই, ঠিক এইটাকে আমরা ওইভাবে মুভ করাবো, সেটা হচ্ছে পেন টুল। এটা আমরা পরে দেখবো। আপাতত জাস্ট আপনাদের যাতে প্রশ্ন জাগলে এটা আপনাদের উত্তরটা আমি আগেই দিয়ে দিলাম যে স্যার আমি তো এখানে নির্দিষ্ট রকম শেপ তৈরি করতে পারতেছি, আমি এরকম নিব না, আমি চাচ্ছি কোথাও একটু গোলাকার হবে, কোথাও একটু কোনাকুনি হবে, কোথাও একটু রেক্টেঙ্গুলার টাইপ হবে, ওই ধরনের শেপ তৈরি করবো, তখন ওটা আমরা করবো পেন টুল দিয়ে। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে যে শেপ তৈরি করা দেখলাম, একটা হচ্ছে মান দিয়ে শেপ তৈরি করা, একটা হচ্ছে টান দিয়ে শেপ তৈরি করা, মানে এমনি ড্রাগ করে, যেটা এটা আমি টান দিয়ে বলতেছি, এটাকে আসলে প্রফেশনাল ল্যাঙ্গুয়েজে বলে ড্রাগ করে শেপ তৈরি করা। ঠিক আছে, এবং তৈরি করার পর যদি কোনো শেপের সাইজ বা কোনো কিছু পরিবর্তন করতে চাই আমরা কোথায় যাব? প্রপার্টিস। ক্লিয়ার? তাহলে এখন একটু আপনারা এই শেপগুলো তৈরি করেন সবাই, সমস্যা নেই। আচ্ছা দেখেন, সবাই অনেক আমার মতো কিন্তু সবাই হিজিবিজি অনেক শেপ তৈরি করছেন। এখন দুটা জিনিস দেখি, শেপের মধ্যে 2 ধরনের কালার থাকে, একটা হচ্ছে স্ট্রোক কালার, একটা হচ্ছে ফিল কালার। এই যে ভিতরে যদি কালার দেন এটা আমরা বলি কি? ফিল। আর ভিতরে কোনো কালার থাকবে না কিন্তু চারপাশে কালার থাকবে, বর্ডার, ওইটাকে বলবো স্ট্রোক। কারণ স্ট্রোক শব্দটার সাথে আমরা অনেকেই একটু পরিচিত আছি। তো এই শেপটা যদি আমি ফিল কালার অফ করতে চাই, এই দেখেন এখানে চলে আসেন, এখানে ক্লিক করেন, দেখবেন ফিল কালার চলে গেছে। এখন আমাদের যেই আর্টওয়ার্ক আমরা সবাই প্র্যাকটিস করতেছি, আর্টওয়ার্কের ব্যাকগ্রাউন্ড কালারটা কি? হোয়াইট না? এখন সবার শেপের মধ্যে বাই ডিফল্ট হোয়াইট কালার দেয়া আছে, এই জন্য আমরা কিন্তু বুঝতে পারতেছি না যে আসলে কালার দেয়া আছে না নাই। এই যে এখানে আসার পর যে আমি হোয়াইট কালার দিই, ব্যাকগ্রাউন্ডও হোয়াইট, আমার শেপের কালারও হোয়াইট, তাহলে কি বোঝা যাবে? ঠিক আছে, তা আপনারা যদি কালার চেঞ্জ করতে চান, যেমন এইটাতে মনে করেন আছে আপনার হোয়াইট আছে, আপনি এই যে উপরে চলে আসবেন, এখানে আসার পর আপনি যে কালারটা ইচ্ছা সেই কালারটা নেবেন। এই যে ক্লিয়ার? আচ্ছা, এখানে কালার দেওয়া যায় এই জায়গা এক জায়গা থেকে, আর দ্বিতীয় এই যে এখান থেকে নিচে দেখেন, এই যে ডাবল ক্লিক করেন, আপনি এখান থেকে যেই কালার পিকারটা ইচ্ছা সেই কালার পিকারটা সিলেক্ট করে ওকে দেন। ঠিক আছে, তাহলে একটা হচ্ছে ফিল কালার। এবার আপনার স্ট্রোকে কালার দিবেন। এতক্ষণ তো ফিল কালার শিখলাম, আমি এই যে বর্ডারটা কালার দিব। দেখেন এই বর্ডারটা যখন আমি রাখছি, ভিতরে ফিল কালারটা ছিল, ফিলটা আমি অফ করে দিছি। আমি এখন এই যে স্ট্রোকটা নিলাম, স্ট্রোকটাকে আমি একটু মোটা করি, এই যে এখান থেকে দেখেন, জাস্ট বোঝার জন্য আমি মোটা করলাম। এখন স্ট্রোকে কালার দিতে গেলে এই যে এখান থেকে স্ট্রোক কালার দিলাম। আবার ফিলে কালার দিতে চাচ্ছি, এই বাম দিকে চলে আসেন, এই যে স্ট্রোক আর ফিল, জাস্ট দুইটা মনে রাখেন। প্রত্যেকটা শেপের মধ্যে দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে স্ট্রোক, একটা হচ্ছে ফিল। আপনি কি ফিল রাখবেন না রাখবেন না? স্ট্রোক কি রাখবেন না রাখবেন না? যেমন এই শেপটার মধ্যে কি ফিল এবং স্ট্রোক দুইটাই আছে না? খেয়াল করেন সবাই। এখন আমি চাচ্ছি ফিলটা থাকবে না, তাহলে এখানে চলে এসে আপনি জাস্ট এখান থেকে ফিল স্ট্রোক কালারটা অফ করে দেন। ওই যে স্ট্রোক চলে গেছে, কালারও চলে গেছে, পাশাপাশি এখানে যে মান দিছিলাম 16, ওইটাও চলে গেছে। বুঝতে পারতেছেন? আবার যদি আমি চাই যে স্ট্রোক থাকবে, ফিল থাকবে না, তাহলে এখানে আমি স্ট্রোক দিলাম 9, ফিল কালারটা অফ করে দিই। এই যে দেখেন পাশে একটা চিহ্ন লেখা আছে, এই যে এটাকে বলে নান, কোনো কালার থাকবে না, কালার চেঞ্জ না, কালারটাকে আমি কি নান করে দিলাম। কেমন কথা বুঝতে পারছেন? তাহলে হচ্ছে ফিল কালার, স্ট্রোক কালার। আর এই স্ট্রোক কালারের এই অপশনটা মনে করেন কোনো কারণ আপনার কাছে নাই, কোনো একটা কারণ আপনি খুঁজে পাচ্ছেন না, তাহলে কালার দেবেন কোথা থেকে? এই যে নিচের এখান থেকে। এই যে আমরা এখানে কি ফিল কালার অফ না, যার কারণে দেখেন এই জায়গাটা অফ আছে, দেখছেন? আবার নিচে এই যে স্ট্রোক কালার আর এই কালার কি মিল আছে? এখানে ক্লিক করে এখন ডাবল ক্লিক করেন, এখন আপনি এখানে কালার চেঞ্জ করেন, দেখবেন স্ট্রোকের কালার চেঞ্জ হয়ে যাবে। এই যে চেঞ্জ হয়েছে। তাহলে আমরা কালার এখান থেকে দিতে পারি দুই জায়গা থেকে, উপরে অপশন বার থেকেও দিতে পারি, আবার বটম অফ টুলবার। কি এই যে বটম অফ টুলবার বলতে আমি এইটা বুঝাইছি। ঠিক আছে, আমরা যদি স্ট্রোকে কালার নেই, যে স্ট্রোকটা উপরে নিব, যদি ফিলে কালার নেই, যে ফিলটা উপরে নিব। তাহলে স্ট্রোক কালার, ফিল কালার কি ক্লিয়ার? কারো কোনো কনফিউশন আছে? স্ট্রোক কালার আর ফিল কালার বলতে কি বুঝাই? তাহলে আমরা শেপ তৈরি করা শিখলাম বিভিন্নভাবে, তারপরে শেপটাকে মান দিয়ে ছোট বড় করতে আমরা এখন পারবো। এবং একটা কমন কথা আর কাছে শিখাই দিই, কন্ট্রোল এ, কমনটা মনে রাখবেন, কন্ট্রোল এ, কন্ট্রোল প্লাস এ, এটা দিলে কি ঘটবে? কন্ট্রোল প্লাস এ। ওই দেখেন আর্টওয়ার্কে যা ছিল সব সিলেক্ট হয়েছে, কিবোর্ড থেকে ডিলিট চাপ দেন, সব একবারে আলেমুল গায়েব।
কারণ আমরা প্র্যাকটিস পিরিয়ড, আমাদের এখানে অনেক আননেসারি জিনিস থাকবে, নেসারি জিনিস থাকবে। আমরা কন্ট্রোল এ দিব, কিবোর্ড থেকে ডিলিট চাপবো, আমার আর্টওয়ার্ক ক্লিয়ার। কি সবাই ক্লিয়ার? তাহলে কমান্ডটা মনে রাখবেন, কমান্ডটা কি? কন্ট্রোল এ। কন্ট্রোল এ দিলাম, আমার আর্টওয়ার্কে যত শেপ ছিল সব ডিলিট হয়ে যাবে। আর ব্যাকগ্রাউন্ড কালার আর শেপের কালার যখন সেম হোয়াইট থাকবে তখন কিন্তু আমরা দেখতে পারবো না কিরে শেপ তৈরি করলাম, শেপটা গেল কই। আসলে শেপটা আছে, কিন্তু ওর কালার আর ব্যাকগ্রাউন্ড কালার দুইটা সেম থাকার কারণে আমি দেখতে পারতেছি না। দেখেন আমরা কিন্তু মোটামুটি ওই শেপ তৈরি করাটা শর্টলি আমরা দেখে ফেলছি। যেমন একটা বিজনেস কার্ডে কন্ট্যাক্ট ইনফরমেশন থাকে, তারপর হচ্ছে আপনার ফোন নাম্বার থাকে, কন্ট্যাক্টের মধ্যে ফোন নাম্বার, ইমেল, তারপর হচ্ছে ওয়েবসাইট অ্যাড্রেস, আর হচ্ছে ফিজিক্যাল লোকেশন। তাহলে আমরা যদি 4টা শেপ তৈরি করতে চাই এগুলো বসানোর জন্য, এই দেখেন আমি জাস্ট একটা বিজনেস কার্ডের মডেলের জন্য আমি আপনাদের একটা শেপ তৈরি করলাম। এই যে একটা শেপ তৈরি করলাম, এইটার ফিল কালার দিব, যেহেতু এটা একটা বিজনেস কার্ড নিলাম। নেওয়ার পরে এখানে স্ট্রোক কালারটা অফ করে দিলাম। এখন আমরা কয়টা ইনফরমেশন বসাবো বলছি? 4টা। ফোন নাম্বার, তারপর হচ্ছে জিমেল, তারপর হচ্ছে ওয়েবসাইট, এরপর হচ্ছে ফিজিক্যাল লোকেশন। তাহলে আমার শেপ লাগবে কটা? 4টা না? এইটা নিলাম। এখন কিবোর্ড থেকে কি করব? অল্ট, এই দেখেন মাউস পয়েন্টার কপির মতো চিহ্ন আসছে। এখন এইটা ধরে টান দিলাম। এখন আরেকটা মজার জিনিস দেখেন, আমরা কিন্তু এখন টান দিছি কিন্তু যেদিক খুশি সেদিক নিতে পারতেছি না। বাট এখন যদি অল্টের পর একটা শিফট চাপ দিয়ে ধরি, এখন বরাবর যাবে, একদম ডানে বামে যাওয়ার কোনো সুযোগ নেই। অল্ট উইথ শিফট, এই যে অল্ট ধরে শিফট ধরে কপি করে নিচে আনলাম। আগে মাউস পয়েন্টার ছাড়বো। কি ছাড়বো আগে? মাউস পয়েন্টার, তারপরে কিবোর্ড ছাড়বো। এই ভুল মানে অনেকে কাজ করতে এটা মিস্টেক করে, সারা মাটা তো কপি হয় না, আগেরটা নিচে চলে আসছে। কারণ আপনি মাউসটা আগে ছাড়ান নাই, ছাড়ছেন কিবোর্ডের অল্ট এবং শিফট। এই যে দ্বিতীয়টা আসছে, এখন কন্ট্রোল ডি দেই, 4টা শেপ কেমন হয়েছে। এখন এই শেপের উপর আমরা লিখে কাজ করতে পারবো না। আবার দেখেন, আমরা যে কোনো একটা শেপ এখান থেকে ড্রাগ করে নিলাম ম্যানুয়ালি। ড্রাগ করে নেওয়ার পর আমি কি বলছি? অল্ট, কিবোর্ড থেকে যদি অল্ট চাপেন, এই যে আমি খেলে এখন অল্ট প্রেস করা আছি, মাউস পয়েন্টারটা দেখেন একটা ডুয়েল সিম্বল হয়েছে। এখন যদি আপনি মাউসের ধরে ড্রাগ করে নিচে নামান, এই যে কপি হইলো, কিন্তু শেপটা এদিক সেদিক নড়াচড়া করবে। এখন যদি আমি শিফট প্রেস করি, শেপটা একদম বরাবর যাবে। এই যে ঠিক আছে, এই যে কপি করে ছেড়ে দিলাম, কন্ট্রোল ডি, যে কটা লাগে ওই কটা। আশা করি আপনারা শেপ তৈরি করে খুব একটা সমস্যায় আপনারা পড়বেন না। ঠিক আছে, শেপ তৈরি করা মোটামুটি আমরা দেখলাম। এখন আমরা লিখার কাজটা দেখব, কোনো একটা ডিজাইনে কিভাবে লিখতে হয়। আচ্ছা, আবার দেখেন ভাইয়া, এই যে একটা শেপ তৈরি করলাম, এইটুকু তো পারবেন। আচ্ছা, কপি করার জন্য প্রথমে অল প্রেস করে ঝামেলা যদি মনে করেন, এই যে মুভ টুলে চলে যাবেন। আমরা এখন কোন টুলে সিলেকশন আসি ভাই? শেপ টুল। শেপ টুলে আসি। আপনি যখন কপি করবেন তখন মুভ টুলে চলে যাবেন, এই যে উপরেরটা মুভ টুল বা সিলেকশন টুল ক্লিক করেন। এখন আপনি মাউস পয়েন্টারটা এখানে, কারণ অন্য টুলে সিলেকশন থাকলে দেখবেন ঝামেলা ঘটবে। ওই যে একটু আগে ওই ভাইয়া আর্টবোর্ড টুলে সিলেক্ট করে রাখছে, এখন বলতেছে স্যার আমার তো শেপ বড় হচ্ছে না, পুরো আর্টবোর্ডই বড় ছোট হচ্ছে। কারণ কি? আপনি আর্টবোর্ড টুলে ছিলেন। এই যে দেখেন, এটা ক্লিক করলাম, এই যে আর্টবোর্ডটা সিলেক্ট হয়েছে। তো এখানে টুলের এক একটা টুলের এক একটা কাজ। ঠিক আছে, তো যেহেতু আমরা শেপটা তৈরি করলাম এবং শেপটাকে কপি করব, তাহলে মুভ টুলে গেলাম। এখন মাউস পয়েন্টারটা এখানে নিয়ে আসলাম, কিবোর্ড থেকে অল্ট চাপ দিলাম। কি চাপ দিছি? অল্ট। প্রথমে শেপ, আবার খেয়াল করবেন শেপটা যদি সিলেক্ট না থাকে, এখন কি শেপ সিলেক্ট আছে? এখন অল্ট চাপ দেন, কিছুই করবে না। কিছু করছে? ঘটেনি। I need the words in Germany. Assalamu alaikum. My name is Mahmoud. I want to search কোন দেশে বাইরে মাগো জার্মান রে। I need the words in German, please. In our yes, 100 okay. I need the words in Germany. আপনারা একটু প্র্যাকটিস করেন, আমি একটু বায়ার মেসেজের দেখি। আইনার ইন
আচ্ছা, তাহলে শেপ কপি করো কি ভাইয়া, বুঝতে পারছেন আপনি? সবাই পারবেন? আচ্ছা, এখন আমরা শেপ তৈরি করার পর এখন আমরা কি লেখালেখির কাজ দেবো। আগে শেপটা কেন করলাম জানেন? আমি প্রথম কোনো ক্লাসে আগে শেপ তৈরি করালাম, পরে লেখা। কারণ লিখতে গেলে কিছু জিনিস আছে, কোনো একটা এরিয়ার ভিতরে যখন আমরা লিখতে যাব তখন আমার শেপ তৈরি করতে হয়, যে লেখাটা আমার এই এরিয়ার ভিতরে যাবে না। যেমন আমরা নিউজ পেপার দেখি না, নিউজ পেপারে দেখেন কলম কলম লেখা থাকে না, যে ওই কলমের বাইরে কিন্তু লেখা যায় না। তো এরকম কলম কলম লিখতে গেলে আমার তো শেপ তৈরি করা জানতে হবে। ওই জন্য আমি শেপ তৈরি করাটা আপনার আগে দেখে নিলাম, ঠিক আছে? তো আমরা যখন লিখতে যাব, দেখেন আমরা স্ক্রিনে চলে আসি। লিখতে গেলে আমাদের কোন টুল লাগবে? টাইপ টুল। এই দেখেন, লেখার জন্য কোন টুল? টাইপ টুল। শেপ তৈরি করা আমরা মোটামুটি শিখছি, এরপর আমরা টাইপ টুল নিয়ে কাজ করে আমরা ডিজাইনও করব। টাইপ টুল দেখেন, এই যে মাউস পয়েন্টার যখন আনবেন, মাউস পয়েন্টার আনবেন তখন দেখেন যে টাইপ টুল, এখানে যখন ক্লিক করে ধরে রাখবেন, এই দেখেন অপশন অনেকগুলো। জি ভাই, যান আপনি যান, সমস্যা নেই। এগুলা কালকে পরশু ক্লাস তো, ওখানে আপনার চেক দিলে হবে। আচ্ছা, আচ্ছা যাক, এখন আমরা টাইপ টুলে আসলাম। দেখেন নর্মালি যদি আমরা লিখি, লেখা কোন দিকে যায়? ডান থেকে বাম দিকে না? বাম থেকে ডান দিকে, বাম থেকে ডান দিকে যায়। আবার যদি আপনি ডান থেকে বাম দিকে লিখতে যাই, তাহলে আমাকে জাস্ট প্যারাগ্রাফ স্টাইলটা চেঞ্জ করে দিতে হয়। আমাকে এখানে মেনশন করে দিতে হয় যে তুমি লেখাটা লিখবে এখন ডান থেকে বামে যাবে, বাট নর্মালি আমাদের লেখা যাবে বাম থেকে ডান দিকে। তাহলে আমরা যদি টাইপ টুলে ক্লিক করি, এখানে একটা ক্লিক করি, প্রথমে দেখেন যে লরি পেপসাম একটা লেখা আসছে খুব ছোট করে। এখন আমার আর্টওয়ার্কটা বড় বিদায় এই লেখাটা ছোট মনে হচ্ছে, বাট আমার আর্টওয়ার্কটা যদি অনেক ছোট থাকতো এই লেখাটা অনেক বড় মনে হতো। উদাহরণস্বরূপ, এই মোবাইলটা যদি আমি এখন এই জায়গায় রাখি, তাহলে মোবাইলটাকে ছোট্ট দেখা যাবে, বাট আমার যদি এই টেবিলের মধ্যে রাখি, মোবাইলটা কি বড় দেখা যাবে। ব্যাপারটা হচ্ছে ঠিক এরকম, আপনার আর্টবোর্ডের সাথে লেখাটাকে ছোট দেখা যাচ্ছে। এখন আমি লেখাটাকে বড় করার জন্য এই যে এখানে যে আমি জাস্ট ফন্ট সাইজটা বাড়াই দিলাম, এই যে 50 দিয়ে দিলাম, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা টাইপ টুল প্রথমে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে দিলাম, দেওয়ার পরে আমরা যে লেখাটা লিখবো সেই লেখাটা এখানে লিখি, যেমন RIF শরীফ HOSSAIN। আপনারা এতটুকু করে আগে একটু লিখেন, লিখে এন্টার দিবেন, পরের লাইনে চলে যাবেন। যা খুশি লেখেন, আপনার নাম লিখেন, আপনার ফিজিক্যাল লোকেশন অ্যাড্রেস লিখেন, বাস ওইটুকুই, ঠিক আছে? আচ্ছা, লেখার জন্য দুইটা স্টাইল মনে রাখবেন। এখানে আমরা লিখি, একটা হচ্ছে লাইন বাই লাইন, এটাকে বলবো প্যারাগ্রাফ স্টাইল, মানে একটা জায়গায় লিখছেন লাইন, মানে এন্টার দিয়ে দিয়ে লিখছেন, ঠিক আছে? এটার বলবো প্যারাগ্রাফ স্টাইল। আর যদি আলাদা আলাদা করে লাইন থাকে, এটাকে বলবো লাইন বাই লাইন। কোনটা আমি একটু উদাহরণ দিয়ে বুঝাই। যেমন এখানে লিখলাম, লেখা শুরু করছি মনে করি, এটা লিখছি, লেখার পর স্পেস দিলাম, আবার একটু লিখলাম, আবার স্পেস দিলাম, আবার একটু লিখলাম, এন্টার দিয়ে নিচে লাইনে গেলাম, আবার লিখলাম, স্পেস দিলাম, আবার লিখলাম, এন্টার দিয়ে নিচে লাইনে লিখলাম, ঠিক আছে? এখানে যে লেখাটা লিখছি এটা দেখেন একবারে আছে, বাট আমি যদি এরকম ভাবে লিখি যে এখানে লিখলাম SHARIF শরীফ HOSSAN শরীফ হোসাইন, একটা লাইন লিখলাম, এরপরে আবার ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে ফোন নাম্বার লিখলাম 8801743926, ঠিক আছে? ফোন নাম্বার দিলাম, আবার লিখলাম। এখন জিমেইল লিখি MIZI@gmail.com। এই যে এখন তিনটা লাইন লিখলাম, এটা কি আলাদা আলাদা না? দেখেন তো, এই তিনটা কি একসাথে আছে না আলাদা আলাদা আছে? ঠিক আছে? এই জন্য এই লেখার দুইটা স্টাইল, একটা হচ্ছে প্যারাগ্রাফ স্টাইল, একটা হচ্ছে লাইন বাই লাইন। আলাদা আলাদা মানে লাইন বাই লাইন বলতে বুঝাচ্ছি লাইনগুলোকে আলাদা আলাদা করা, বাট এখানে কি আলাদা 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 আছে? একসাথে আছে। তাহলে এটা হচ্ছে প্যারাগ্রাফ স্টাইল আর এটা হচ্ছে লাইন বাই লাইন। বুঝতে পারছেন? তাহলে বাম একত্র করে আমরা লিখলাম কি বাম থেকে ডান দিকে। এখন আপনি যদি চান যে আমার লেখাটা হবে ডান থেকে বাম দিকে, ক্লিক করেন, ওই যে দেখেন উপরে এতক্ষণ যে বাম থেকে ডানে ছিল না, এই যে এটা সিলেক্ট করা আছে। আর এই যে 3 নম্বর চিহ্নটা দিলে এখন লেখা হবে ডান থেকে বাম দিকে। এই দেখেন,
এন্টার দেন, এন্টার দেন। ক্লিয়ার? আর যদি মাঝেরটা নেন তাহলে হবে মিডল থেকে শুরু হবে। এই যে ক্লিক করলাম, এখন মিডলে দিলাম, এই দেখেন এখন লেখা মাঝখান থেকে যাবে। ক্লিয়ার? তাহলে এই তিনটা, এটার বলবো আমরা প্যারাগ্রাফ, মানে লেখার যে প্যারাগ্রাফ স্টাইল, এই স্টাইলটা আমি দেখাই দিলাম তিনটা। একটা হচ্ছে লেফট থেকে শুরু, একটা হচ্ছে রাইট থেকে শুরু, একটা হচ্ছে মিডল থেকে শুরু। এটা আমরা পাবো কোথায়? টাইপ টুলে সিলেক্ট করার পরে এই দেখেন এটা চলে আসছে। এটার দিকে তাকালে আপনি বুঝতে পারবেন যে লেখাটা কোথা থেকে শুরু হবে। যেহেতু আমি বাম থেকে শুরু করবো, তাহলে এইটা নিলাম, নিয়ে এখন ক্লিক করব, এই যে এখন লেখা আমার চলা শুরু হয়ে গেল। তাহলে এভাবে আমরা লাইন বাই লাইন, মানে লাইনগুলোকে আলাদা করেও লিখতে পারি, আবার একসাথেও লিখতে পারি। এন্টার দিয়ে নিচে গিয়ে আমরা লিখতে পারি। ঠিক আছে? এটা আমরা একভাবে লিখলাম। এখন এই লেখাগুলো সব ডিলিট করব। সব লেখা সিলেক্ট করার জন্য আর্টবোর্ডে, ঠিক আছে, সব লেখা হোক, যাকে একটু একটা কমান্ড শিখেছি কন্ট্রোলে। আরেকটা হচ্ছে এই যে ড্র্যাগ করবেন, সব সিলেক্ট হলো, কিবোর্ড থেকে ডিলিট চাপেন, ডিলিট হয়ে গেল। বুঝতে পারেননি? কন্ট্রোল জেড দিলাম, এই যে ড্র্যাগ করলাম, মানে আমরা যে শেপ তৈরি করার সময় ড্র্যাগ করে শেপ তৈরি করেছিলাম না, এখন মুভ টুলে সিলেক্ট থাকা অবস্থায় আপনি এই যে এখান থেকে সিলেক্ট করবেন। এই সিলেক্ট করার জন্য যদি আপনি টাইপ টুলে থাকেন, তখন কিন্তু আবার যে টান দিলে দেখেন আরেক ঘটনা ঘটবে। ওই যে একই কাজ, শুধু টুলস ভিন্ন হইলে কাজের অ্যাকশন ভিন্ন হবে, এটা খেয়াল রাখতে হবে। আমি তাহলে কন্ট্রোল জেড দিলাম, ঠিক আছে, মুভ টুলে যাব, এখন ড্র্যাগ করলে সব সিলেক্ট হবে, কারণ এইটার নাম সিলেকশন টুল অথবা মুভ টুল, যেটাই বলি। ঠিক আছে? যেমন আপনি এই লাইনটা সরাবেন একটু, টাইপ টুলে থাকেন, এখন দেখেন সরবে না, একটু এলোমেলো করবে। বাট আপনি যদি সিলেকশন টুলে যান, এই দেখেন এখন অনায়াসে সরবে। এরো কি, এরো কি, কিবোর্ডে দেখেন চারটা কি আছে, লেফট রাইট টপ বটম, আপ ডাউন লেফট রাইট, পাইছেন সবাই? চারটা কি আছে দেখেন। ব্যাক বলতে বুঝি না আপু। সবাই কি ক্লিয়ার? এতটুকু লেখা মোটামুটি আশা করে লিখতে পারবেন। আমরা একটু পরে দেখেন, এইটুকু যদি লিখতে পারেন আমাকে বলেন যে হ্যাঁ লিখতে পারতেছি। কারণ শেপ তৈরি করা শিখছি, লেখা তৈরি করা শিখলে আমরা অন্য কাজে যেতে পারবো। দেখেন সবাই লিখতে পারতেছেন, লাইন বাই লাইন, লেফট থেকে লেখা, রাইট থেকে লেখা, মিডল থেকে লেখা। আপনারটা কি চলতেছে না বাবু? আচ্ছা, ওকে। এই দেখেন এখন যার সাথে আমি চ্যাটিং করতেছিলাম, ওনার একটা বিলবোর্ড দরকার। বিলবোর্ডের সাইজ হচ্ছে 300 সেন্টিমিটার। দেখেন উনি আমাকে সাইজটা কিসে দিছে, 300 সেন্টিমিটার এবং 70 সেন্টিমিটার। এবং ইন্টারন্যাশনাল মানুষের সাথে যখন আপনি কমিউনিকেট করবেন, ওরা আপনাকে যে প্রথম যে মানটা দিবে এটা থাকবে উইথ, আর পরে যে মানটা থাকবে এটা থাকবে কি হাইট। তাহলে 300 সেন্টিমিটার মানে এটা কয় ইঞ্চি? 2.54 বলছিলাম না, যে 2.54 সেন্টিমিটার হচ্ছে 1 ইঞ্চি। তাহলে এটা হচ্ছে অলমোস্ট 120 ইঞ্চির মতো, মানে 10 ফিট চওড়া। তাহলে এই যে মেজারমেন্টগুলো যদি আপনি জানা থাকে, তখন কিন্তু ওনার সাথে কথা বলতে গেলে আপনি বুঝে যাবেন যে ওনার সাইজটা আসলে কত। আচ্ছা, এরপরে আমরা দ্বিতীয় যে অ্যালার্ম লাইনটা আছে, ভাইয়া বলেন। ওইটা আপনি ভালোবাসার উপর নির্ভর করে। যদি মনে করেন বায়ারটা একটু টাল্টিবাল্টি, তখন তার 72 রেজুলেশন দিব। আর যদি মনে করি না বায়ারটা ভালো, তার সাথে আমার অনেক দিন ধরে কাজ হচ্ছে, তাকে আমি ফুল রেজুলেশন আমি ডিজাইন দিলেও সে আমাকে পে করবে। আমার কথা বুঝতে পারছেন? যখন একটা মানুষের সাথে আপনি 10টা 12টা কাজ করবেন, ওই মানুষের সাথে চ্যাটিং করলে আপনি বুঝে, কিছু মানুষ আছে 2টা চ্যাটিং করলে বোঝা যায় এই মানুষটা ট্রাস্টেড, আর কিছু মানুষ আছে ওই 5টা কাজ করার পরও তার প্রতি আস্থা আসে না। ঠিক আছে? এটা আপনি কাজ করলে এমনি বুঝো, কারণ রিয়েল লাইফে মানুষের সাথে মিশেন না, ওইটাও তো একটা মানুষই, তার সাথে হয়তো আপনি সরাসরি কথা বলতেছেন না, কিন্তু ইয়া করবেন। আর ফাইবার যখন অ্যাকাউন্ট করবেন, এখন কিন্তু ওই যে এই আসার কারণে একটু ঝামেলা করছে। যেমন আমি যেই অ্যাকাউন্টে এখন এই যে চ্যাটিং করতেছি, এটা কিন্তু আমার নামে অ্যাকাউন্ট না, কারণ আমার নামের অ্যাকাউন্ট আরেকটা, এটা হচ্ছে আমার আরেকটা অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্ট হচ্ছে আমার ইয়ার নামে করা আর কি, মানে আমার ওয়াইফের নামে করা। তো এখন যদি বায়ার আমার বলে তোমার সাথে ভিডিও কলে কথা বলতে, তাতে বিপদ। এই অভিজ্ঞতা সবারই শেয়ার করি। তো তখন আমি কি করি, তারা বলি আমার
ডিভাইসে ক্যামেরা সমস্যা আছে, ক্যামেরা মাইক্রোফোন ভালো না, আমি ল্যাপটপ থেকে তোমার সাথে চ্যাটিং করতেছি, কারণ মোবাইলে তো বলা যাবে না যে ক্যামেরা মাইক্রোফোন ভালো না, তাহলে তো আমি চিট হয়ে যাবো। এই জন্য তাকে বলি যে ডিভাইস থেকে আসি, তোমার সাথে ভিডিও কলে কথা বলতে পারতেছি না। কিন্তু আপনারা যখন নিজের অ্যাকাউন্ট করবেন তখন ভিডিও কনফারেন্সে অনেকবার কথা বলতে পারেন। তবে ভিডিও কনফারেন্সে কথা বললে আসলে কনভিন্স করা যায় না, যাকে লিখে কনভিন্স করা যায় না তাকে আসলে মুখে বলেও কনভিন্স করা যায় না। এটা আমার অভিজ্ঞতা থেকে আমি বুঝি আর কি। কিছু মানুষ আছে খুব ব্যস্ত, তারা লিখতে সময় নাই, তারা কথা বলে বুঝাইতে চায়, ঠিক আছে। তো এরকম বাইরের সঙ্গে অবশ্য খুব কম, মানে ভিডিও কনফারেন্সে কথা বলে আপনার সাথে কাজের ব্যাপারে ডিসকাস হবে এরকম সংখ্যা খুব কম। বেশিরভাগরাই আপনার চ্যাটিং করেই কাজগুলো বুঝাই দেয়। টাইপ করার পর হবে না ভাইয়া, আপনি মনে করেন এই যে টাইপ টুলে সিলেক্ট করলেন, প্রথমে সিলেক্ট করেই আপনি এখানে চলে আসতে হবে যে আমি লেখাটা কোন দিক থেকে শুরু করব, ডান থেকে না বাম থেকে না মিডল থেকে। আপনি এইখানে ক্লিক করার পর এখন জেলে দেখবেন এলোমেলো করবে, আপনার এলোমেলো লাগবে। এই জন্য আপনি কী করবেন, প্রথমে টাইপ টুলে ক্লিক করার পরেই আপনি লেখাটা কোন দিক থেকে শুরু করবেন এটা মেজারমেন্ট করে নেবেন। নর্মালি বাম দিক থেকে থাকবে, কারণ আমরা বেশিরভাগ সময় বাম দিক থেকে লিখি। আমার কথা বুঝতে পারছেন? আচ্ছা, দ্বিতীয় যে টাইপটা লেখার অপশনটা আছে, এটা কি লেখা আছে? এরিয়া টাইপ টুল। ওই যে একটু আগে আমরা বললাম এরিয়া নিউজ পেপারের মধ্যে যে কলাম ওয়াইজ লেখা থাকে, আমরা এখন মনে করেন 3টা কলাম তৈরি করব। তাহলে আমরা কলাম তৈরি করার জন্য আমরা রেক্টেঙ্গুলার শেপ, এই যে আমরা একটা শেপ নিলাম। এখন এটাকে কটা কলাম করবো বলছি? 3টা। তাহলে এই আরো কটা শেপ লাগবে? 2টা লাগবে না? সবাই চুপচাপ। কটা শেপ লাগবে? আর 2টা। তাহলে আমি কপি করার জন্য কি বলছিলাম? অল্ট, এই যে অল্ট প্রেস করে এদিকে নিয়ে আসলাম। আরেকটা কি করব? কন্ট্রোল ডি। এটা তো এখন বুঝতে মনে কারো সমস্যার কথা না, যেটা আমরা শেপটা আগে তৈরি করে শিখছি। এখন এরিয়া টাইপ টুলে সিলেক্ট করেন, সিলেক্ট করে এই যে মাউস পয়েন্টারটা যখন এখানে নিয়ে আসবেন, ক্লিক করেন, ওই দেখেন লেখাটা ভিতরে আসছে। আচ্ছা, এইটার মধ্যে লেখার ফন্ট সাইজ ছিল এইটা, আমি যদি পরেরটাতে লেখার ফন্ট সাইজ করে দিলাম হচ্ছে 20 করে, আমি এই যে এই দেখেন মাউস পয়েন্টারটা কোথায় নিয়ে আসবেন, এই যে বর্ডারের উপরে নিয়ে এসে আপনি ক্লিক করে দেন, এই যে লেখা চলে আসছে। আবার এখানে এসে ক্লিক করে দেন, এই যে লেখা চলে আসছে। এবং দেখেন লেখাগুলো কি এরিয়ার বাইরে গেছে, এরিয়ার ভিতরে হয়েছে না? তাহলে আপনারা এরিয়া টাইপ টুলটা লিখেন আর টাইপ টুল ইয়ে করে আপনারা 50 মিনিট একটা ব্রেক নেই, ব্রেকের পর আমরা আবার কাজ শুরু করি। ইনশাআল্লাহ কাজ করলে দেখবেন সব ঠিক হয়ে যাবে। আচ্ছা, না টাইপ করা যদি কাজ থাকে আমি আপনার কথা মাথায় রাখলাম, কোনো সমস্যা নেই। না আমার কাছে প্রচুর কাজ থাকে, আমি মাঝে মাঝে এমনি নিজেও লোক মেম্বার হায়ার করি, কারণ 3টা মানুষের পার্ট টাইম কাজ করি। তো অনেক সময় যেমন এই যে পরশু দিন আমার 36টা দিছে পোস্ট মেক করতে, আমার দুবাই যার কাজ করি, অ্যান্ড 34টা পোস্ট মেক করতেছে। এটা তো আমি আসলে একদিনে 2 দিনে পারতেছে, পোস্ট মেক করতে হবো, এগুলো আবার মোশন করতে হবো। তো ঠিক আছে, কাজ আছে, আপনি যদি কোয়ালিটি কাজ করতে পারেন। আর যদি ওই যে বললাম গত ক্লাসে বলছি আপনাদের যে কোয়ালিটি ইজ ইম্পর্টেন্ট নট কোয়ান্টিটি, হ্যাঁ আপনি কোয়ান্টিটি কাজ করতে পারেন বাট কাজের আপনার কোয়ালিটি নেই, হবে না। যেমন আমি এই যে এআই দিয়ে আজকে কী করছি, বসে বসে আমার এই অফিসে ওই ডিজাইন মেক পোস্ট করার জন্য ছবি নেই, তা আমি কী করলাম, আমার একটা বদনামার্কা ছবি দিয়ে এটা বদনামার্কা একটা ছবি বানাইছি, বানাই করলে এবার পোস্ট করো, ঠিক আছে। তো এটা হচ্ছে কার কাজ, আমি করছি, কোডটা কিন্তু আমি নিজেও করে নেবে, খালি এআইরে বলছি ঠিকমতো একটু কমান্ডটা দিছি, ও আমার বানাই দিছে। তারপর আমাদের যে এক্সিকিউটিভ ম্যানেজার ওনার ছবি, ওনার কোড পড়া ছিল একটা, আমি বাইরে দাঁড়ান আপনার কোডের ভেরিয়েশন বানাই দিচ্ছি। ওনার ছিল নীল কোড, ওনার একবার কালো পরাইলাম, টাই পরাইলাম, এখানে সাদা পরাইছি, টাইটে কালার দিছি, এআইরে বলে দিছি, করে দিছে। তা আমরা কোথায় আছি বুঝতে পারতেছেন? তো এখান থেকে কম্পিটিটর আপনার স্ট্রং, সো এই কম্পিটিটরের সাথে আপনাকে অ্যালাইন করে চলতে হবে। তারপরে আমার একটা ব্যাকগ্রাউন্ড দরকার, যেমন আমাকে একজনকে ডিজাইন দিছে, ডিজাইন দিয়ে বলছে আমাদের অফিসে এই ধরনের ডিজাইন লাগবে, তখন আমি বলছি ঠিক আছে। পরে ওই ডিজাইনে এই ইফেক্টের মধ্যে দেয়া ছিল 1, কি ছিল 1 দেয়া ছিল, আমি ওই 1টাকে রিপ্লেস করে এআই এর মাধ্যমে এখানে এআই লেখা বসাই দিছি। এখন এটার একটু ঘষামাজা করবো, মানে আরও কিছু এলিমেন্ট অ্যাড করবো, আরও কিছু কালার ইফেক্ট অ্যাড করবো, তারপরে আমি একটা ফাইনাল ডিজাইন করবো। তাহলে এআই আসার কারণে কি হয়েছে, আমার কাজের হেল্প হয়েছে। যখন এআই ছিল না তখন এই ধরনের নতুন নতুন ভ্যারিয়েশনও মার্কেটে ছিল না, আমারও চাহিদা ছিল না।
এখন এআই আসছে, অন্যান্যরা করতেছে, আমিও করতেছি। তো পরবর্তী সময়ে আরও মনে করেন 5 বছর পর নতুন যে ট্রেন্ড আসবে সবাই করবে, আপনিও করবেন। সো এখানে ওয়ার্ড আর কিছু নাই। আচ্ছা যাক, এখন আমরা চলে যাই কাজে। তো আমরা তো প্রথমে টাইপ টুল থেকে টাইপ করা দেখলাম, তারপরে দেখলাম কি বক্সের ভিতরে লেখা। এখন এতক্ষণ যে লিখছি এরিয়ার ভিতরে লিখছি না, এখন আপনি যদি চান যে এরিয়ার যে বর্ডারটা আছে বর্ডার বরাবর লিখতে, কোনটা আমি যদি একটা শেপ ওই শেপই তৈরি করি, আবার এই যে একটা শেপ নিলাম, এতক্ষণ তো আমরা লিখছি কি এই শেপের কালো অংশের মধ্যে না, এখন আমি চাচ্ছি এই শেপের গায়ে বরাবর লিখতে, যেটাকে বলবো কি এইজেস বা বর্ডার। তাহলে আমরা কোন টুল সিলেক্ট করব? এই যে টাইপনে পাথ টুল, খেয়াল করেন, টাইপনে পাথ টুল ক্লিক করেন। ক্লিক করার পরে আপনি যখন ওই একইভাবে বর্ডারের উপরে এসে ক্লিক করেন, ওই দেখেন লেখা, এখন লেখার কথা হয়েছে চারপাশে হয়েছে না? আমরা এই যে অনেক সময় স্কুলের ব্যাচ বা স্কুলের সাইনবোর্ড এরকমভাবে লেখা থাকে, দেখছেন কার্ভভাবে? যেমন আমরা যদি এখন একটা সার্কেল তৈরি করি, এই যে সার্কেল নিলাম, দেখেন নেওয়ার পরে আমরা এখন এই যে টাইপনে পাথ টুলে যে এখানে ক্লিক করি, ওই দেখেন সার্কেলের চারপাশে লেখা হয়েছে, হয়েছে দেখেন তো। আমরা যদি একটু জুম করি, এই যে খেয়াল করেন। আচ্ছা তাহলে অনেকে বলতে পারেন স্যার এই যে এতগুলো লেখা কোত্থেকে আসলো? এটা বাই ডিফল্ট ইলাস্ট্রেটরে সেট আপটাই ওভাবে করা আছে যে আপনি ক্লিক করলে যতগুলো ফাঁকা জায়গা পাবে ওইখানে সে একটা লেখা বসাই দিবে। এখন আপনি কার্সর দিয়ে এই লেখাগুলো মুছে নেবেন। যেমন এই যে দেখেন ডাবল ক্লিক করলাম, কার্সর আসছে, এখন ব্যাক স্পেস চাপ দেন, এই যে লেখাগুলো মুছে যাবে, মুছে গেল। এখন আপনি আপনারটা লিখেন, যে আপনি যা লিখবেন দেখেন এখন ওই পাত বরাবরই কিন্তু লেখাগুলো হচ্ছে। ক্লিয়ার? আমরা জাস্ট লেখা কত ধরনের লেখা যায় এটা জাস্ট আপনাদের দেখাচ্ছি। যখন প্র্যাকটিক্যাল কাজ করতে যাব তখন এটা আরও এক্সপার্ট হয়ে যাবেন। এখন জাস্ট প্রসেসগুলো দেখে রাখেন যে কীভাবে আমি লিখতেছি। টাইপনে পাত টুল দিয়ে আমি পাতের উপরে লিখলাম, তাহলে আমরা এরিয়ার এত প্রথম লিখছিলাম এরিয়ার টাইপ টুল দিয়ে এরিয়ার ভিতরে, এরপরে কি করলাম টাইপনে পাত টুল দিয়ে আমরা লিখলাম পাতের উপরে, মানে বর্ডারের উপর। আচ্ছা এরপরে আসেন আরেকটা আছে, সরি টাইপ টুল থেকে এরপরে আছে কি ভার্টিক্যাল। এতক্ষণ আমরা লিখছি কি বাম থেকে ডান দিকে বা ডান থেকে বাম দিকে। এবার যদি আমি উপর থেকে নিচে লিখতে চাই, আমার কখনো দরকার হতে পারে না উপর থেকে নিচে লেখা, সেই কাজটা করার জন্য এই দেখেন ভার্টিক্যাল টাইপ টুল। আচ্ছা ভার্টিক্যাল এবং হরিজন্টাল দুইটা শব্দ আমরা প্রায় শুনবো। থ্যাংক ইউ, ওয়েলকাম। ভার্টিক্যাল অ্যান্ড হরিজন্টাল। হরিজন্টাল মানে দাঁড়ায় থাকা, ভার্টিক্যাল মানে শুয়ে থাকা। জাস্ট এইটুকু মনে রাখলেই হবে, ঠিক আছে? আমরা এতক্ষণ যেটা লিখছিলাম এটা কি লিখছিলাম? ভার্টিক্যাল টাইপ টুল, সরি হরিজন্টাল টাইপ টুল এভাবে। আর এখন লিখব ভার্টিক্যাল উপর থেকে নিচে, ঠিক আছে? তো উপর থেকে নিচে লিখতে গেলে জাস্ট ক্লিক করেন, এখানে ক্লিক করেন, ওই দেখেন কার্সরটা। এতক্ষণ কি এভাবে ছিল না, এখন সেই হবে। এখন লেখা চেঞ্জ করেন, এই যে লেখা চলে আসবে। জাস্ট মানে আগের যে ওয়েগুলো সেটার অল্টারনেট। সেমভাবে পরের টাইপ টুলটা দেখেন, ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল আর ভার্টিক্যাল টাইপনে পাত টুল, মানে পাতের উপর লিখবো কিন্তু ভার্টিক্যালি লেখাটা হবে। আবার এরিয়ার ভিতর লিখবো, লেখাটা এইভাবে হবে। এখন শেপ তৈরি করে এটা দিয়ে করে দেখেন। আগে ছিল কি এইভাবে লেখা হয়েছিল না, এখন লেখাটা হবে এইভাবে। আমি জাস্ট একটু 2 মিনিটে করে দেখাচ্ছি, যা শেপ তৈরি করে আপনাদের দেখাই, তারপর আপনারা প্র্যাকটিস করবেন। এই একটা শেপ নিলাম, এই একটা শেপ নিলাম। এখন আমি এখান টাইপ টুল থেকে ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল, এই যে এখানে যান, এই বর্ডার বরাবর যদি মাউস পয়েন্টার না যায় তাহলে কিন্তু লেখা আসবে না। এই যে এখন দেখেন কি উপর নিচে হয়েছে না? এখানে ক্লিক করার আগে আপনি যদি চান এইভাবে লেখাটা হবে, এই অ্যালাইনমেন্ট, এই দেখেন, এই যে নিচ থেকে উপরে দেখেন। আমি যদি এইগুলোকে ডিলিট করি, এখন লেখায় দেখছেন নিচ থেকে উপর হচ্ছে, খেয়াল করছেন? লেখাটা যদি উপর থেকে নিচে নামে বা নিচে থেকে উপরে ওঠে, এই যে নিচে থেকে উপর উঠতেছে, এই যে এই যে এই অ্যালাইনমেন্ট, জাস্ট অ্যালাইনমেন্ট চেঞ্জ করে দেবেন। লেখাটা জাস্ট এইভাবে থেকে এইভাবে জানতে চাই। আচ্ছা আপনি মনে করেন এই যে লিখলেন, ধরুন এটাই লেখা, একটা ওয়ার্ড লিখতে সুবিধা হয়। হ্যাঁ একটা ওয়ার্ড লিখতে সুবিধা হয়। আচ্ছা ওকে 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 বুঝতে পারছি। আচ্ছা বাংলাদেশ লিখি আমি, BANGLADESH, বাংলাদেশ লিখলাম। আচ্ছা এখন আপনি কি চাচ্ছেন এটা বলেন। এটা ভার্টিক্যাল হোক। আচ্ছা ভার্টিক্যাল এটা করার জন্য আমি যদি অ্যাঙ্গেল দিয়ে ভার্টিক্যাল করি, এই যে ভাই অদিক থেকে এটা হুম
ওটা আপনার ওই যে এইচএস এর মধ্যে যতক্ষণ ক্লিক না পড়বে ওই যে আমারটা আসছিল খেয়াল করছেন, মানে ঠিক দাগের উপরে পড়তে হবে। কালো যে এরিয়াটা নিয়েছেন না, এরিয়া ঠিক বর্ডার বরাবর যখন মাউস পয়েন্টার না পড়ে তখন এই যে লিখলাম এটা। বিটা উপর থেকে শুরু হয়েছে, যদি বিটা নিচ থেকে শুরু হয় তারপর বাংলাদেশে আচ্ছা, আপনি যদি বিটাকে আমি যদি এইভাবে দিই, এটা ঘুরায় দিছি, তো আমাদের ক্ষেত্রেও কি এই ঘুরায় দিব এইভাবে দেবেন? আপনি ঘুরেও দিতে পারেন, আবার আপনি যদি চান যেরকম যে দেখেন এরিয়া টাইপ টুল না গিয়ে আমি নর্মালি ভার্টিক্যাল টাইপ টুলে গেলাম এবং অ্যালাইনমেন্ট দিলাম, এই যে এইটা 3 নাম্বারটা খেয়াল করেন। এখন ক্লিক করেন, এখন দেখেন বাংলাদেশ লিখি, এই যে BANGLADESH, বিটা কিন্তু উপর দিকে যাবে। এখন আপনি যদি চান বিটাকে নিচের দিকে আনতে, তাহলে এখান থেকে যাই আমরা এই যে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট, এই যে এখানে যে এই যেটা দিলাম, এই যে বিটা নিচের দিকে চলে আসছে, এটাও কিন্তু এটা উল্টা হয়েছে। তো ওই জন্য আমরা কি, হ্যাঁ এই জন্য আমরা কি করি, অ্যাঙ্গেল চেঞ্জ করে দিই, এই যে ঘুরাই দিলাম, এখন লেখাটা বোঝা গেল। আমার কথা বুঝতে পারছেন? এটা কাজ করতে করতে এরকম কোশ্চেন অনেক আসবে, আমরা কোনো ডিজাইনকে ফলো করব, তখন দেখবো ও কীভাবে উল্টাইছে, ও কীভাবে পাল্টাইছে, ওরটার মধ্যে পাল্টানো আছে, আমারটার মধ্যে পাল্টাবো কীভাবে, এইটা আমরা কাজ করতে করতেই শিখবো। আপনারা একটা গল্প শুনছিলেন কিনা জানি না, ওই যে ওই এয়ারপোর্টে নাকি একজন বিজনেসম্যান খুব আসছিল, ওনার যে প্লেনটা করে পার্সোনাল প্লেনে আসছে, প্লেনটা যাওয়ার সময় কেন সমস্যা, উনি ঠিক করতে পারতেছে না। তো বাংলাদেশে বড় বড় প্রকৌশলীরা গিয়ে ওটা কাজ করতে পারে না, কিন্তু ওই ইয়াতে যে কাজ করে মিস্ত্রি, যারা আমরা ইঞ্জিনিয়ার বলে না, উনি যায় কিন্তু একটা হাই ভলিউমের টাকা দিয়ে ওটা ঠিক করছে, কারণ প্লেন নিয়ে উনি রেগুলার ব্যস্ত থাকে। তো উনি প্লেনের নির্দিষ্ট একটা জায়গায় দুটো হাতুড়ি দিয়ে বাড়ি মারছে, ওনার বিল ছিল 15 লক্ষ টাকা। এখন আচ্ছা আমি ঠিক করতেছি, ঠিক আছে। তাহলে আপনারা এরিয়া টাইপ টুল দিয়ে আমরা লিখলাম এটা ভার্টিক্যালি। এরপর যদি পাতের উপর লিখতে চান, আমি আসতে চাবো আপনার কাছে, আমরা যদি পাতের উপর লিখতে চাই যেটা নিলাম, এখন যদি আমি এখান থেকে যাই, এই যে 6 নাম্বারটা ক্লিক করি, আর এখন যদি ক্লিক করি দেখেন এখানে আসবে কি, এই যে এখন ভার্টিক্যালি হয়েছে লেখাটা, আগে ছিল হরিজন্টালি, এখন ভার্টিক্যালি, ঠিক আছে। তাহলে আপনারা এই লেখা 6টা টুলস প্র্যাকটিস। এরপরে লেখালেখি করার জন্য আমাদের আরেকটা লেখাকে মানে আরও কিছু ফ্যাসিলিটি করার জন্য আমাদের আরেকটা অপশন আছে, এটা হচ্ছে কি প্যানেল বারের মধ্যে একটা অপশন আছে, এটা হচ্ছে ক্যারেক্টার। ক্যারেক্টারটা কোথায় পাবো? নর্মালি ক্যারেক্টারটা এখানে এ আকারে থাকবে, দেখেন আমি দেখাই দিচ্ছি, উইন্ডো, তারপর নিচে চলে যান টাইপ, এই যে টাইপ থেকে কোথায় যাবেন, এই যে ক্যারেক্টার পাইছেন, কন্ট্রোল কমান্ডটা কি Ctrl+T। আচ্ছা এখানে যাওয়ার দরকার নেই, কিবোর্ড থেকে Ctrl+T চাপেন, কন্ট্রোল ধরে টি চাপলাম, এটা আসছে দেখছেন। আচ্ছা এইটা আসার পরে এখানে কয়টা বক্স আছে দেখেন, 4টা না, কিন্তু এখানে বক্স থাকবে 8টা বক্স কোথায় পাবো, এই যে 3 লাইন এখানে শো অপশন, খেয়াল করেন সবাই, এটা আগে রেডি করেন, এখানে সবাই আসেন, কার পিসিতে এটা আসে না সে আমাকে ডাক দেবেন। Ctrl+T, প্রথমে কি চাপবেন, Ctrl+T। যদি কন্ট্রোল বলতে চান যে স্যার Ctrl+T না, আমি এটা কোথায় আছে সেখান থেকে যাব, তাহলে হচ্ছে উইন্ডো, তারপর হচ্ছে টাইপ থেকে ক্যারেক্টার। সবাই কি পাইছেন? Ctrl+T সবাই, বা এই উইন্ডো থেকে ক্যারেক্টার, টাইপ থেকে ক্যারেক্টার, Ctrl+T দেওয়ার পরে এই যে ক্যারেক্টার প্যানেল দেখেন, এরকম আপনার বক্সটা কি এরকম আসছে না, 4টা আছে। তাহলে আপনারা কি করবেন, এই যে দেখেন এই যে লাইন, মাউস পয়েন্টারটা আমার কোথায় আছে দেখেন, এই যে এই লাইনে ক্লিক করলে শো অপশন আসবে, দেখেন শো অপশনে ক্লিক করেন, এখন দেখেন এই যে 8টা বক্স হবে, সবার আসছে, এটা দরকার আছে। যখন প্রথম আপনি ইলাস্ট্রেটর ওপেন করবেন এরকম 4টা দেখাবে, তখন শো অপশন দিবেন, 8টা দেখাবে, এরপরে আবার এই 8টাই থাকবে, তখন আর যাবে। সবার আসছে? কারণ এই জায়গাটা এতক্ষণ যে লেখাগুলো শিখছি, ওইটাকে আরো কিছু ফ্যাসিলিটি কাজ করার জন্য আমাদের এটা দরকার। যেমন আপনি মনে করেন 5টা লাইন লিখছেন প্যারাগ্রাফ স্টাইলে, লাইনগুলো মাঝখানে একটু গ্যাপ করা দরকার, গ্যাপটা বাড়াবেন বা গ্যাপটা কমাবেন। কখন এমন হতে পারে না 2টা লেটারের মাঝখানে দূরত্ব বাড়াবেন, অথবা পুরো লাইনের মধ্যে যে লেখাগুলো আছে এর মাঝখানে স্পেসিফিক দিবেন। কারণ ডিজাইনের সময় অনেক সময় দেখবেন কি কিছু লেখা খুব বড় করা হয়, কিছু লেখা নিচে ছোট থাকে, কিন্তু লেখার মাঝখানে অনেকটা গ্যাপ থাকে। এটা কেন করি? ওই যে বললাম যে একটার সাথে একটা ফ্রি, এই লেখাটা আমার ইম্পর্টেন্ট, অডিয়েন্সকে দেখাবো, এইজন্য একটার সাথে একটা ফ্রি লেখাটা বড় সাইজ দিই, নিচে লোকেশন, বনানী,
ঢাকা এত, ফোন নাম্বার এত, এটা দিয়ে ছোট করে দিলাম। কারণ ওই লেখাটা পড়ে যখন কেউ অ্যাট্রাক্ট হবে অডিয়েন্স, তখন কিন্তু ফিজিক্যাল লোকেশন সে খুঁজবে। এই জন্য আমরা কি আগে যে লেখাটা ইম্পর্টেন্ট সেটাকে বড় করি, তারপরে নিচে ছোট লেখাটা দিই। ঠিক আছে, তো এই ধরনের কিছু কাজ করার জন্য আমাদের এই অপশনগুলো দরকার হয়। তো আমরা এখানে আসলাম, আসার পরে প্রথমটার কাজ দেখেন। আপনি মনে করেন টাইপ টুলে এসে এখানে ক্লিক করছেন, এখানে মনে করেন এই যে ফন্ট বিভিন্ন ধরনের যে অপশনগুলো এগুলো আসে নাই, কোনো কারণে আপনার এখানে আসে নাই, তাহলে কি আপনি এই লেখাটা বড় করা বা বিভিন্ন ফন্ট চেঞ্জ করা সেটা করবেন কোথা থেকে? সেটা করবেন এই যে ক্যারেক্টার প্যানেল থেকে। কোথা থেকে করবেন? ক্যারেক্টার প্যানেল। আচ্ছা, ক্যারেক্টার প্যানেলে প্রথম যেটা আছে এটা হচ্ছে কি ফন্ট চেঞ্জ করা। ফন্ট বলতে কোনটাকে আমরা বুঝাবো? দেখেন এই লেখাটা এরকম আছে, আমরা যদি কয়েকটা ফন্টে এই দেখেন, আচ্ছা লেখাটাকে একটু ফন্ট সাইজটা বড় করে নিই, তাহলে বুঝতে পারবেন। বড় করলাম, এইখানে আসলাম। এখন আমি যদি এটাকে ফন্টটাকে চেঞ্জ করি, দেখেন দেখছেন বিভিন্ন ধরনের ফন্ট আসতেছে, এগুলাকে বলতেছি কি এক একটা ফন্ট। আবার দেখেন এখানে আসি, এখানে অনেক ধরনের ফন্ট আছে। তো ফন্টের ক্লাসিফিকেশন একটা ক্লাস হবে আমাদের, শুধু ফন্ট কয় ধরনের, কারণ অনেক কন্টেস্ট আছে ডিজাইনের মধ্যে, শুধুমাত্র বায়ার আপনার ফন্টের ইউজিংয়ের দক্ষতার কারণে আপনার উইন করে দিছে। আমি করছি, ঠিক আছে, শুধু ফন্টের প্রপার ইউজ করার কারণে। যেমন এই রিসেন্টলি আপনার ওই যে গত ক্লাসে বলছিলাম যে শুধু লোগো আমাকে কাজ করতে বলছে, আমি শুধু ফন্টটা দিচ্ছি, ওনার ফন্টটা ভালো লাগছে, ওকে ডান। মানে ফন্ট যদি আপনি ওয়াইজলি মানে দক্ষতার সাথে ব্যবহার করতে পারেন, শেষ। আচ্ছা, তাহলে আমরা এখানে বিভিন্ন ধরনের ফন্ট, তাহলে আমরা প্রথমে যখন কোনো লেখা লিখলাম, সে মনে করেন এটা বাংলাদেশ লিখলাম, এখানে BANGLADESH বাংলাদেশ লিখলাম। আচ্ছা, লেখার পরে এই বাংলাদেশ লেখাটাকে যদি আমি ফন্ট চেঞ্জ করতে যাই, তাহলে কোথায় যাব? এই প্রথম ঘরে। আচ্ছা, এইবার অনেক ফন্টের আছে, আবার ক্লাসিফিকেশন আছে। মনে করেন এই ফন্টটা চিকন, তার চেয়ে একটু মোটা, তার চেয়ে আরেকটু মোটা, তার চেয়ে আরেকটু মোটা, মানে এটাকে বলে রেগুলার, তারপরে মিডিয়াম, সেমি বোল্ড, বোল্ড, এক্সট্রা বোল্ড, ব্ল্যাক। ব্ল্যাকটা হচ্ছে সবচেয়ে মোটা, আর রেগুলারটা হচ্ছে সবচেয়ে চিকন। ঠিক আছে, এই দেখেন এখানে আমি যেই ফন্টটাতে আসি, এই যে নিচেরটাতে যদি ক্লিক করেন, এই যে দেখেন এই ফন্টের আন্ডারে কয়টা ক্যাটাগরি আছে? 4টা। বাট আমি যদি এখন এখানে মনসেরাত সিলেক্ট করি, একটা ফন্টের নাম আর কি, অ্যান্টি মনসেরাত একটা ফন্ট সিলেক্ট করলাম, এখন এখানে ক্লিক করলাম, এর আন্ডারে দেখেন অনেকগুলা, সরি মনসেরাত রেগুলার করছে, MONTSER, এই যে মনসেরাতের আমি নিচে যান, এই দেখেন কতগুলো দেখছেন ক্লাসিফিকেশন। তাহলে মেন ফন্টের আন্ডারে ক্লাসিফিকেশন কখনো 4টা, 10টা, 12টা, 16টা, 20টা হতে পারে, আবার কোনোটার আন্ডারে একটাও না থাকতে পারে, শুধু ও নিজেই একক। যেমন মনসেরাতের আন্ডারে এতগুলা, বাট আমি দেখেন এখন অপটিমা বোল্ড একটা ফন্ট আছে, এই যে এটার আন্ডারে যাই, দেখেন এর নিচে আর কিচ্ছু নাই, এই যে ও একাই। ঠিক আছে, তাহলে প্রথমটা হচ্ছে ফন্ট সিলেক্ট করা, তারপরেরটা হচ্ছে ফন্টের আন্ডারে যদি সাব ক্যাটাগরি থাকে, ঠিক আছে, ওইটা সিলেক্ট করা। আচ্ছা, তারপরেরটা হচ্ছে কি ফন্টকে ছোট বা বড় করা। আচ্ছা, এখন এইখানে দেখেন সর্বোচ্চ কত আছে? 72। খেয়াল করেন ফন্টের সাইজ সর্বোচ্চ কত দেওয়া আছে? 72। তাহলে কি 72ই শেষ? আমি যদি একটা 10 ফিট বিলবোর্ডে ডিজাইন করতে চাই, তখন 72 ফন্টেতে একটুখানি লেখা থাকবে, বাইনোকুলার দিয়ে বুঝতে হবে, তো তখন তো ফন্ট সাইজ বাড়াইতে হবে না, তখন আপনি এখানে টাইপ করে দিবেন ফন্ট সাইজ। এই দেখেন আমি যদি এখন এখানে লিখে দিই 500, দেখছেন কত বড় হয়েছে লেখা? এখন এই 500 তো এই জায়গায় দেখা যাচ্ছে এতটুকু, বাট এটা 10 ফিট লেখার মধ্যে এটা তো এতটুকু ছোট্ট দেখাবে, তো তখন আমি দিব হচ্ছে এখানে 1200। ক্লিয়ার? আচ্ছা, এখন একটা নির্দিষ্ট সাইজ আছে 1200 সামথিং এর পরে আপনি 1300-1400 দিলে আর ফন্ট সাইজ নিবে না। তখন আমরা কি করি, এই লেখাটাকে শেপে কনভার্ট করে ফেলি, কনভার্ট করে এইবার শিফট হোল্ডটা চাইবা, যেমন ওই যে সার্কেলকে আমরা শিফট হোল্ডটা চাই বড় করি না, রেক্টেঙ্গুলারকে বড় করি না, এই ফন্টটাও তখন শেপ হয়ে যাবে, তখন ওইটা আমরা যত ইচ্ছা তত বড় করতে পারি। বিষয়টা বুঝতে পারছেন? আপাতত এইটুকু মানে জানেন যে ফন্টটাকে আমরা শেপে কনভার্ট করে তখন বড় করব, তো এটা আমরা নেক্সট আস্তে আস্তে কাজ করতে দেখবো। তাহলে তৃতীয়টা কি, ফন্ট ছোট বা বড় করা। আচ্ছা, আমি এখন ফন্টটাকে আবার ছোট করে স্বাভাবিক জায়গায় নিয়ে আসলাম। এই 3 নাম্বারটা হচ্ছে অটো, এটা ম্যাট্রিক্সে, এটা আমাদের প্রয়োজন নাই, এইটা আমাদের প্রয়োজন। এটা কি লাইন বাই লাইন, মনে করেন এখন আমরা যে লিখছি বাংলাদেশ, আমি এখন এখানে এন্টার দিয়ে নিচে গেলাম,
আবার লিখি, তার লাইনটাতে নিচে গেলাম, লিখি, নিচে গেলাম, লিখি। এখন কোনো কারণে এই লেখার মাঝখানে যে লাইনগুলো আছে, ঠিক আছে, এই লাইনগুলোর মাঝখানে আমি গ্যাপ বাড়াবো বা কমাবো, এই কাজটা করবো কী হবে, এই যে 3 নম্বর বক্স, সরি 2 নম্বর বক্স, এই দেখেন লাইনের মাঝখানে দূরত্ব বাড়ালাম, আবার প্রয়োজন অনুযায়ী আমি কমাতে পারবো। ক্লিয়ার? জাস্ট এখান থেকে ক্লিক করবেন, বাড়লো। আবার এখান থেকে মান দিয়েও করতে পারেন, এই যে, বুঝতে পারছেন? তাহলে মান দিয়ে আমরা একাধিক লাইনের মাঝখানে করবো। কিন্তু যদি লাইনগুলো আবার এরকমভাবে হয়, এই দেখেন এইটা একটা, এইটা একটা, এইটা একটা, এটা কি একসাথে আছে? আলাদা আলাদা আছে। তাহলে এখানে কি আমি লাইনের মাঝখানে গ্যাপ এটা কমাইতে বাড়াইতে পারবো? সম্ভব? আচ্ছা, তাহলে আমরা কি করলাম এখন, লাইন বাই, যদি আমরা এখানে আলাদা আলাদা লিখি তাহলে কি আমরা এখানে লাইন, এই লাইনগুলোর মধ্যে দূরত্ব কি বাড়াতে কমাতে পারবো এখান থেকে? পারবো না, কারণ এটা কিন্তু প্যারাগ্রাফ ভাবে নাই, একসাথে নাই। বাট আমি যদি এইটা এরকম ভাবে থাকে যে লাইন বাই লাইন লিখে থাকে, তখন আমি দূরত্ব বাড়াতে বা কমাতে পারবো। আচ্ছা, 3 নাম্বারটা বাদ। 4 নাম্বারটা হচ্ছে লেটারের মাঝখানে দূরত্ব বাড়ানো কমানো। যেমন আমি এখানে যে এই লাইনটা সিলেক্ট করলাম, এখন দেখেন আমি এখান থেকে বাড়াই, এই যে লেটারের মাঝখানে দূরত্ব বাড়তেছে। বলেন তো এই দিকে যাচ্ছে কেন? ওই যে প্যারাগ্রাফ কোন দিকে দেওয়া আছে দেখছেন? বাট প্যারাগ্রাফটা যদি আমি এই দিকে দেই, এখন দেখেন এই দিকে বাড়বে, এই যে লেফট সাইডে বাড়বে। তাহলে কি লেটারের মাঝখানে দূরত্ব কমানো বা বাড়ানো, এই কাজটা করার জন্য এই টুলটা ইউজ করা হয়। কারণ দেখবেন অনেক লোগোর মধ্যে, একটা লোগোর কন্টেস্ট ছিল এরকম, লোগোর নাম ছিল লিঙ্ক লজিক, ঠিক আছে, লোগোর নাম ছিল লিঙ্ক লজিক। ওটাতে উইনিং যে এন্ট্রি, এটা দেখলে আপনারা হাসবেন, স্যার এটা আমিও পারি। কি করছে, শুধু লিঙ্ক লজিক, লিঙ্ক লেখাটা বোল্ড রাখছে, বোল্ড মানে মোটা করে, আর লজিক লেখাটা চিকন করছে, কিন্তু কাজটা কি করছে, শুধু ক্যারেক্টার স্পেসিং কমাই দিছে, মানে একদম গায়ে গায়ে লেখা লেটারগুলো নিয়ে আসছে। এটাই কাজ। কারণ লিঙ্ক লজিক, লিঙ্ক মানে কি লেটারগুলো একটা একটার সাথে কানেক্ট করছে, এটাই হচ্ছে লিঙ্ক। আর এটা যে কানেক্ট করছে এটার লজিক, মিনিং হচ্ছে এরকম। তো এরকম জাস্ট মিনিংফুল কিছু কাজ আছে। যাক, তাহলে এখানে এটার কাজকে আমরা লেটারের স্পেসিং বাড়ানো বা কমানো। এখানে কত দেওয়া আছে সর্বোচ্চ? 200 না? আপনি যদি চান 200-র চাইতে বেশি, যেমন আমি অনেক সময় বিলবোর্ডে কাজ করার সময় এখানে 1000 পর্যন্ত নেই। যেমন দেখেন এখানে যে আমি, তখন আমাকে টাইপ করে দিতে হবে, এই দেখেন, বুঝতে পারছেন? যদি আমার কখনো স্পেসিং অনেক বেশি লাগে তখন এখানে টাইপ করে দেবো, কারণ 200 তো অল্প একটু। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা প্রথমটা দেখলাম ফন্টের ক্লাসিফিকেশন, তারপর হচ্ছে ফন্টের ছোট বড়, তারপর হচ্ছে লাইনের মাঝখানে দূরত্ব, তারপরে এটা হচ্ছে লেটারের মাঝখানে দূরত্ব, এরপরে এইটাতে আসেন লেটারের মাঝখানে দূরত্বকে, এটাকে আমি একটু 0 করে দিলাম। আচ্ছা, 5 নাম্বারটার কাজটা কি? 5 নাম্বারটা এখানে কত আছে? 100%। আমরা যদি ফন্টটাকে অনেক সময় এটাকে বলে স্ট্রেচিং করা, নর্মালি এটা কখনো করবেন না। আমি আগে শিখাই দিচ্ছি, কিন্তু বলেও দিচ্ছি, এই কাজটা নর্মালি করবেন না, এটা ফন্টের যে সৌন্দর্য এটা নষ্ট করে দেয়। কিন্তু এইটা আমরা কিছু কিছু সময় করা প্রয়োজন হয়, ডিজাইনের প্রয়োজন হয়, এটা নির্দিষ্ট কিছু সময় আপনারা বুঝবেন। কেমন? কখনো যদি ফন্টটাকে এরকম হাইটে বাড়াবেন শুধু, কিন্তু উইডতে পারবে না। আবার কখনো ফন্টটাকে উইডতে বাড়াবেন কিন্তু হাইটে পারবে না। তাহলে এটা যে অরিজিনাল সৌন্দর্য, এটা কি ঠিক থাকবে? আপনারা নিজেদের চিন্তা করেন। এই কাজটা করতে হয়। তাহলে এই কাজটা করার জন্য দেখেন এখানে কত আসে, 100% না? আপনি যদি এখানে এটা দেন, ওই দেখেন হাইটে বেড়ে গেছে। কিন্তু আমি যদি একটু জুম করে আপনাদের দেখাই, এই ফন্টটা যখন 100% ছিল, এখন দেখেন ফন্টের সৌন্দর্যটা খেয়াল করেন, বিউটি অফ ফন্ট। বাট এটাকে যখন আমি 1000% দিচ্ছি, এটা কি বিউটিনেসটা, অরিজিনাল যে বিউটিটা ছিল সেটা কি আছে? এই জন্য এই কাজটা নর্মালি করবেন না, এক্সেপশনাল কোনো ক্ষেত্রে এই কাজটা করবেন। এটা আমি বারবার বলে দিচ্ছি। আপনারা প্রায় বিজনেস কার্ড বা বিভিন্ন ডিজাইন করতে গেলে যারা বিগিনার, তারা কি করে, টেনে একটু বড় করে দেয়, কিন্তু এই টেনে বড় আপনারা করবেন না। আচ্ছা, এটা হচ্ছে হাইটে বড়। আর এরপরে আমি আবার 100% নিয়ে চলে আসি, এটা হচ্ছে উইডতে বড়। এই দেখেন, দেখছেন একটা কি হাইটে বড়, একটা উইডতে বড়। এটা আমাদের ডিজাইনের প্রয়োজনে কখনো কখনো জায়গা মেকআপ করতে গিয়ে এই কাজটা করতে হয়, তবে এটাই বায়ার ইনস্ট্রাকশন দিয়ে দেয়। আমি এই পর্যন্ত যত দেশে কাজ করছি, আমি দুবাই যার জন্য কাজ করি, একমাত্র ওই কান্ট্রিতে আমাকে এই স্ট্রেচিং কাজটা করতে হয়, বাকি আমি কোথাও করি না। কারণ স্ট্রেচিং করলে ফন্টের যে সৌন্দর্য এটা থাকে না। যেমন আপনার একটা ছবি তুলছেন, আরও সহজ উদাহরণ দিয়ে, আপনার একটা ছবি ক্যামেরাতে তুলছেন, এখন কি করলেন, ছবিটা দুই দিক থেকে টাইনে বড় করলেন, উইডতে বাড়াইলেন, হাইটে বড় বাড়াইলেন না, তাহলে কি আপনি যে আপনি এটা বোঝা যাবে? আর
বা আপনারে ওই হাইটে বাড়াই দিলাম, তাহলে কি মনে হবে? রবিউল ইসলাম। ব্যাপারটা এরকম না? তো ফন্টের ক্ষেত্রেও বিষয়টা এরকম, এটা শুধুমাত্র নির্দিষ্ট কাজ। আর যদি ছবিরে কখনো এরকম ওই একদিকে বাড়ান, হাইটে বাড়ান, উইথতে বাড়ান নাই, মানে প্রপোর্শনালি বাড়ান নাই, মানে হাইট বাড়ালে যেন উইথ বাড়ে বা উইথ বাড়ালে হাইট বাড়ে, এটা অফ করে আপনারা একদিক টানে বড় করছেন। আমার সাথে দুই জিনিসটা দেখলে আমি নিজেরা কন্ট্রোল করতে পারি না, মানে এটা প্রচণ্ড রাগের একটা জিনিস যে ছবির অরিজিনাল যে সৌন্দর্যটা ছিল এটাই আপনি নষ্ট করে ফেলছেন। আপনার ডিজাইন কি ভালো হবে? ডিজাইনের মধ্যে গ্রাফিক ডিজাইন কেন করে? ডিজাইনের সৌন্দর্যটা প্রকাশ করার জন্য, এবং সৌন্দর্য প্রকাশের মাধ্যমে আমার যে ওষুধটা আছে, মিষ্টির মধ্যে ট্যাবলেট ঢুকায় খাওয়াইছে মায়, কারণ আমি তো ট্যাবলেটটা নর্মালি খামো না, এই জন্য মিষ্টির ভিতরে ঢুকাই দিয়েছি, আমি যেন কপ করে গেলি। কারণ আম্মুর দেখা যাচ্ছে আম্মু মিষ্টিটা খাইছে, বিচিটা ফেলে দিয়েছি। তো গ্রাফিক ডিজাইনটা আসলে কেন? আমার যে ট্যাবলেটটা আছে এইটা বিক্রি করার জন্য আমার মিষ্টিটাকে সাজাইতে হয়। বুঝাইতে পারছি? তো ডিজাইনের সৌন্দর্য যাই কিছু করি, আমার টার্গেটের যে অডিয়েন্সের কাছে আমার মেসেজটা পৌঁছাইতে হবে, এইটাকে সুন্দরভাবে প্রেজেন্ট করা হচ্ছে গ্রাফিক ডিজাইনের কাছে। একদম শর্টলি কথা হচ্ছে এটা, ঠিক আছে? তো এখানে ফন্টের যে সৌন্দর্যের জন্য যেটা বললাম যে হাইটে বাড়ানো বা উইথতে বাড়ানো, এই কাজটা আমরা এখান থেকে করব, এটা হচ্ছে শিখলাম। আচ্ছা, এবার 7 নাম্বারটা কাজটা হচ্ছে, আমরা একটু আগে বর্ডারের মধ্যে লিখছি না, যেমন দেখেন এবার একটা ডিজাইন, শর্ট একটা ডিজাইন করি, খেয়াল করবেন। প্রথমে একটা ইলিপস ড্র করলাম, ড্র করে আমি ইলিপসের ফিল কালারটাকে অফ করে দিলাম, অফ করে স্ট্রোক নিলাম, স্ট্রোকে একটু কালার দিলাম 5 পিক্সেল, খেয়াল করেন আপনারা, বা 10 পিক্সেল নিলাম। এইটুকু কে বুঝে না, 10 পিক্সেল অনেক বেশি মোটা হচ্ছে, আমি 4 দিলাম, দিয়ে এটাকে ব্ল্যাক করি যাতে বুঝতে পারা যায়। এটুকু কে বুঝতে পারেন নাই? আচ্ছা, এখন আমি যদি এইখানে টাইপনে পাত দিয়ে লিখি, তাহলে কি ভিতরে লেখা হবে না বাইরে লেখা হবে? আচ্ছা, সেই কাজটা আমরা একটু করি। লিখলাম, এখন আমি এখানে লিখি SHARIFHOSSAI লিখলাম। এখন আমাদের এই যে লেখাটা দেখেন তো লাইনের উপরে আছে না, একটা লাইন আছে না? এখন আমি যদি চাই লেখাটাকে লাইনের ভিতরে আনতে বা লাইনের থেকে দূরে নিতে, এই কাজটাই করব আমরা এইটার মাধ্যমে। এই যে দেখেন লাইনের থেকে দূরে গেছে, এখন লাইনের থেকে ভিতরে আসছে। জাস্ট আমি দেখাচ্ছি যে ভিতরে আছে। এটা বলতে পারেন স্যার কেন করব? আচ্ছা, আমি নর্মালি এটাকে 0 দিয়ে রাখলাম, মানে বর্ডার বরাবর রাখলাম। এখন যদি আমি আরেকটা সার্কেল নেই, ভাই আপনি যেটা প্রশ্ন করে যে আমরা যে লিখতেছি লাইন তো চলে যাচ্ছে, আমরা ওই লাইনটা রাখার জন্য কি করি, একটা কপি রেখে দিই আগে। এই যে ভিতরে যদি সার্কেলটা রাখি, দেখছেন, মানে এটার কপি রাখি, লেখাটা লাইনের উপর বসায় পরে ওই কপিটাকে এখানে পেস্ট করে দিই, বাস শেষ। এখন এই শেপের ভিতরে আমি আবার ভিতরে কিছু লিখতে পারি, কোনো সমস্যা নেই। তাহলে 7 নাম্বারটা কাজ কি? কোনো একটা পাতের উপর যদি লিখেন, ওই লেখাটাকে পাতের চাইতে দূরে নেওয়া বা পাতের ভিতরে নেওয়া, এই কাজটা করবো আমরা 7 নাম্বারটা দিয়ে। হ্যাঁ, শুধু পাতের উপরে ভাই, মানে লেখাটাকে মুভ করা। যেমন আপনি এই যে এটা সিলেক্ট করছেন, সিলেক্ট করে এখন লেখাটাকে দেখেন, লেখাটাকে সরবে। এই দেখেন এখানে সরানোড়া করে তো আমার লাভ নাই, কারণ এটা আমি মাউস দিয়ে এমনি সরাইতে পারি, কিন্তু লাভ কোথায়? এইখানে নড়াচড়া করলে। আচ্ছা, এইবার আরেকটা জিনিস দেখাই দিই আপনাদের। এই যে লেখাটা লিখলেন, এখন আপনি চাচ্ছেন এই লেখাটা একটু মুভ করবেন, সরানোচড়া করবেন, তখন কি করবেন? একটু জুম করবেন প্রথমে। এই দেখেন এখানে হ্যান্ডেল আছে, দেখছেন? আচ্ছা, কন্ট্রোল প্লাস দিলে জুম, কন্ট্রোল মাইনাস দিলে জুম আউট, জুম ইন, জুম আউট, ঠিক আছে? আচ্ছা, কন্ট্রোল প্লাস দিলে এখানে দেখেন কয়টা হ্যান্ডেল আছে, এই যে 2টা, মাঝখানে একটা আছে, 3টা। তো মাঝখানেটা আমরা আপাতত না দেখলাম। এই হ্যান্ডেলটা এইখানে থাকার উদ্দেশ্য হচ্ছে আপনি লেখাটাকে যদি সরান তাহলে এই পর্যন্ত লেখাটাকে আসবে, বাট আপনি যদি চান যে এই জায়গাটা গ্যাপ থাকবে, এই জায়গাটাতে লেখা কখনো যেন না আসে, এখন এই হ্যান্ডেলটাকে দেখেন এইখানে নিয়ে এসে দিই। এখন লেখাটাকে দেখেন সরাইতে গেলেই লেখা আর এদিকে আসছে। আচ্ছা, আমি কন্ট্রোল যেতে আগের জায়গায় আসলাম, এই হ্যান্ডেলটাকে এবার আরেকটু দূরে নেই। এই দেখেন এখন যদি আমি মুভ করি, এই যে লেখাটা মুভ হচ্ছে, কিন্তু কতটুকু মুভ হবে? এই হ্যান্ডেল পর্যন্ত। কথা বুঝতে পারছেন? তাহলে যদি কখনো পাতের উপর লিখেন, তাহলে এই হ্যান্ডেলগুলো দিয়ে আপনি লেখাটাকে কন্ট্রোল করতে পারবেন, লেখাটাকে মুভ করা, লেখাটাকে একটা এরিয়া সিলেক্ট করে যায়, তুমি এর বেশি যেতে পারবে না, এই কাজগুলো করতে পারবেন।
ঠিক আছে, তাহলে 7 নাম্বারটা দেখলাম, এবার 8 নাম্বারটা দেখি। এখন এই লেখাটা কি আপনার লেখার মধ্যে একটু গ্যাপ আছে, আমি চাচ্ছি এই লেখাটা দিয়ে সম্পূর্ণটা কভার করতে। আচ্ছা তাহলে আপনি আচ্ছা তাহলে আচ্ছা বুঝছি আপনার কথা, আমি এখানে ফিল আপ করলাম। এখন আমি যদি এই লেখাটা টোটালটা সিলেক্ট করি, আচ্ছা আপনার প্রশ্নটাই আমি আসি। আমরা একটু আগে লেটারের মাঝখানে গ্যাপ করার অপশন শিখছি না, এই যে আসেন এটা দিয়েও পারি। আচ্ছা আমি এখানে 0 করে দিলাম, দুইভাবে পারবো, এখানে গ্যাপটা বাড়াই দিয়েও পারি, অথবা যদি ফন্ট সাইজ বড় করে দিই, এই বেশি বড় হয়ে গেছে, এই যে বুঝতে পারছেন, ফন্ট সাইজ যতটুকু বড় করলে এই দাগ পর্যন্ত যাবে, এরপরে বড় করলে লেখা ভিতরে চলে যাবে, মানে হাইড হয়ে যাবে। যেমন দেখেন আরেকটু বড় করি, এই দেখেন একটা দাগ আসছে, এখানে লেখা ভিতরে চলে গেছে। আমি ফাঁকা জায়গায় ক্লিক করি, যদি কখনো এরকম পাতের উপর লেখার পর এই লাল সিম্বল দেখেন, তাহলে বুঝবেন কিছু লেখা হাইড হয়ে রয়েছে। ঠিক আছে, তখন দুইভাবে লেখাটাকে আনতে পারবেন। এখান থেকে এসে এই লেখাগুলোকে সিলেক্ট করে একটু ফন্ট সাইজ ছোটো করে দেন, দেখবেন লেখাগুলো চলে আসবে। এই যে ক্লিয়ার? তাহলে কখনো পাতের উপর লিখলে যদি লাল সিম্বল দেখেন, তাহলে বুঝবেন লেখা কিছু হাইট আছে, বাস শেষ। তখন ছোট করলে লেখা চলে আসবে। তাহলে 7 নাম্বারটা দেখলাম, 8 নাম্বারটা এবার আমরা একটু দেখি। 8 নাম্বারটা কাজ হচ্ছে লেখাকে জাস্ট উল্টানো পাল্টানো। যেমন দেখেন এখানে যদি আমরা ক্লিক করি, এই দেখেন, ঠিক আছে, লেখাকে উল্টানো পাল্টানো। হ্যাঁ, আরো সুন্দর, ভাষাটা সুন্দর হচ্ছে, লেখাটাকে জাস্ট নাচানো হয়ে যায়। এটা ক্যারেক্টার প্যানেল আপু, এটা টুলবার থেকে টুল না, এটা ক্যারেক্টার প্যানেল। এটা আসছে কোথা থেকে? এটা জানতে পারছেন? আচ্ছা এই যে 8 নাম্বারটা আপু, 8 নাম্বারটা যে কোনো একটা লেখা সিলেক্ট করেন, পরে 8 নাম্বারটা নাড়াচাড়া করেন, দেখেন এগুলো পাবেন। আগে শিখেন, পরে প্র্যাকটিস আমি বলছি না, এই বেসিক জিনিসগুলো আমরা অবশ্যই প্র্যাকটিস করব। আচ্ছা এরপরে দেখেন এই যে লেখাগুলো লিখছি, আমি যদি চাই এই লেখাগুলো সব বড় হাতের হয়ে যাবে। ঠিক আছে, এই দেখেন এখান থেকে সব বড় হাতের হলো। আচ্ছা এরপরে দেখেন এটা দিলে কি হবে, একটা বড় হাতের, পরেরগুলো ছোট হাতের। আচ্ছা 3 নাম্বারটা পরে আসতেছি। এবার আমরা আরেকটা জায়গা থেকে শিখব। আমরা চাচ্ছি সবগুলো বড় হাতের, আমরা চাচ্ছি সবগুলো ছোট হাতের, আমরা চাচ্ছি প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম লেটারটা বড় হাতের, পরেরগুলো ছোট হাতের। আবার আরেকটা অপশন আছে সবগুলো ছোট হাতের, শুধু একটা বড় হাতের। এই কাজগুলো করবো হচ্ছে, দেখেন দেখে রাখেন, টাইপ থেকে চেঞ্জ কেস। কোথায় আসলাম? টাইপ থেকে চেঞ্জ কেস, আপার কেস মানে কি সব বড় হাতের। আচ্ছা আবার এখানে গেলাম টাইপ চেঞ্জ কেস, লোয়ার কেস, সবগুলা ছোট হাতের হয়েছে। আচ্ছা আবার যান টাইপ থেকে 3 নাম্বারটা টাইটেল কেস, মানে প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষর বড় হাতের, এই যে লরিম ইপসাম। আচ্ছা এরপর লাস্টেরটা হচ্ছে শুধু প্রথম অক্ষরটা বড় হাতের হবে, পরেরগুলো সবগুলো ছোট হাতের। পাইছেন কি? ক্লিয়ার? তাহলে লেখাকে ছোট হাতের বড় হাতের কখনো দরকার হলে আপনারা এখান থেকে করার দরকার নাই, আপনারা চেঞ্জ কেসে চলে যাবেন। কোথায় যাবেন? চেঞ্জ কেস, টাইপ থেকে চেঞ্জ কেস। এটা রেকর্ডিংয়ে থাকতেছে, আপনারা এই জিনিসগুলো দেখে কোন পয়েন্টটা কোথা থেকে করছি একটু নোট করে রাখবেন, একটা খাতা মেনটেন করবেন, এটা আপনার জন্য হেল্পফুল হবে। তা নাহলে কী হবে, মানে কষ্টটা কোথায় হবে, আপনি একটা ডিজাইন করতে গেছেন, কোথায় কোন অপশনে গিয়ে যেন লেটার স্পেসিং করছি, আমার মেমোরিতে ইন্ডেক্সে নাই, খাতার ইন্ডেক্সে রাখছি, তখন একটু পাতা উল্টালেই সহজে কিন্তু আমি বের করে, ও আচ্ছা এই জায়গায় করে নিলাম। বাট আপনার যদি ইন্ডেক্সটা না থাকে, দেখা যাচ্ছে ওইটা খুঁজতে গিয়ে আপনি আরও 20 মিনিট সময় ব্যয় করছেন, আপনার কাজের জন্য সময় বরাদ্দ হয়েছিল 30 মিনিট, যেখানে আপনি 5 মিনিটে কাজটা সেরে ফেলতে পারতেন ইন্ডেক্স করা থাকলে। তখন দেখা যাচ্ছে ওইদিকে টাইম চলে গেছে, আপনি কাজটা আগাইতে পারলেন না। এই জন্য সামারিভাবে আমার সময়টাকে কি বলবো, কাজে লাগানোর জন্য আপনারা এই ভিডিও থেকে যে পয়েন্টগুলো কোথা থেকে করছি একটু নোট ডাউন করবেন। আমি এক সময় করতাম ভাই, আমার বাসায় 4টা খাতা আছে, ইলাস্ট্রেটর, ফটোশপ। আমি ভিডিও দেখতাম, ইউটিউব থেকে দেখতাম, প্র্যাকটিস যখন করতাম, স্যারের কাছে করছি, তখন ওগুলো আমি সব পয়েন্ট করে রাখতাম, যাতে আমার খুঁজতে অসুবিধা না হয়। কারণ সব টুল তো সবসময় ব্যবহার করব না, কিছু টুল বেশি ব্যবহার করব, কিছু টুল কম ব্যবহার করব। তো যেটা কম ব্যবহার করব ওইটা 1 মাস পর ব্যবহার করতে গেছি, তখন কিন্তু আমার মনে পড়বে না। বাট আমি যদি কোথাও লিখে রাখি যে এই টুলটা বা এই কাজটা আমি কোথা থেকে করছি, তখন কিন্তু আমি খুব সহজে খুঁজে পাবো। এবং এটা কিন্তু
আমাদের খাতা একটা মেনটেন করলে এই প্রথম দিকে একটু লেখাপড়া বেশি লাগবে, পরে 5-7টা ক্লাস পরে এত লাগবে না, অনেক কম লাগবে। তখন তখন তো এই টুলগুলোরই ব্যবহার করব, এবং ব্যবহার করার সময় নতুন ছোট ছোট জিনিসগুলো শিখবো, তখন ওই ছোট ছোট জিনিসগুলো শুধু পয়েন্টগুলো করে রাখবো। একটা খাতা মেনটেন করেন, আশা করি আপনাদের উপকার হবে। আমাদের সব তথ্য বলতে পারেন, সব তথ্য কিন্তু আমাদের চারপাশে আছে, কিন্তু ইন্ডেক্স করা নাই। খুঁজতে গিয়ে কিন্তু দেখা যাচ্ছে, যেমন কিছুদিন আগে একটা কাজের জন্য একটা ভিডিও থেকে একটা জিনিস শিখছিলাম, পরে ওই কাজটা যখন আমার করার দরকার হয়েছে, ওই ভিডিওটা আমি একদিন ভরে খুঁজে পাইনি। আমি হিস্টোরি দিকে খুঁজছি, আমার ইউটিউবের হিস্টোরি দিকে, কারণ আমি ওই ভিডিওর প্রতি আরও অনেক ভিডিও দেখছি, ওই খুঁজতে আর ধৈর্য রাখতে পারিনি, কারণ আমার তো আরও কাজ আছে। তো এই জন্য বললাম যে ইন্ডেক্স করে রাখবেন। ওই ভুলটা করার পর থেকে আমি ওই জাতীয় ভিডিও যতগুলো বের করছি সবগুলো ইন্ডেক্স করছি। এখন আর একই ভুল সেকেন্ড টাইম করবো না। তো এই জন্য আপনারা যেহেতু এখানে আসছেন, আপনারা এখানে একজন মেন্টরের মাধ্যমে আসেন, তো আপনাদের যেন কাজ করতে সুবিধা হয় এবং সময়টাকে যেন ইফেক্টিভলি কাজে লাগাইতে পারেন, এই জন্য কিন্তু আমি টিপসগুলো বলে দিচ্ছি। এই যে আজকে ফার্স্ট ক্লাস, গত ক্লাসেও কিন্তু কিছু বলছি, আজকে বলছি, এগুলো দিয়ে যারা প্যারালালি করতে পারবেন তারা দেখবেন ঠিকই অল্প সময় বেশি কাজ করতে পারছেন। আচ্ছা, তাহলে এখানে 7টা অপশন দেখলাম, আর এই যে এই দুইটা প্রয়োজন আছে, আর এইগুলো দেখবো। আচ্ছা, এখন আমরা A স্কোয়ার B স্কোয়ার লিখতাম না, সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট, মনে আছে আপনাদের? যেমন আমি যদি এখানে লিখি A2 লিখলাম। আচ্ছা, এটাকে এই ফন্টে না রেখে আমি অন্য একটা ফন্টে নিই, মনসেরাত ফন্টে নিই। এই ফন্টটা আসলে ভালো লাগতেছে না, মনসেরাতে নিলাম এবং এটাকে বোল্ড করা আছে। আচ্ছা, এখানে 100% দিলাম এবং লেখাটাকে একটু বড় করি। এখন আমি যদি চাই এই 2টাকে সাবস্ক্রিপ্ট করব, দেখেন 2টাকে শুধু সিলেক্ট করব, সিলেক্ট করে এই যে দেন, ঠিক আছে। আচ্ছা, আমি চাচ্ছি সুপারস্ক্রিপ্ট নিচে, এই যে যেটা হচ্ছে H2O, আমরা পানির সংকেত, যারা রসায়নের ছাত্র ছিলেন, H2O পানির সংকেত ছিল না, তো 2টা কথা থাকতো নিচে না। তারপর অক্সিজেন সংকেত O2 কথা থাকতো নিচে। তো ওই ধরনের যদি কখনো কোথাও ডিজাইনিংয়ের লেখার প্রয়োজন হয়, তখন আমরা সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট করি। এটা কি বুঝতে কি খুব কষ্ট হচ্ছে বা সমস্যা হচ্ছে? আচ্ছা, এইবার এই 7 আর 8 নাম্বারটা হচ্ছে কোনো একটা লেখার উপর আপনি যদি আন্ডারলাইন করতে চান, আন্ডারলাইন নিচে দাগটা নামানোর সময় এই যে এটা দিলে আন্ডারলাইন, একটা ক্লিকে আন্ডারলাইন চলে আসলো, আমার শেপ করা লাগলো না। আবার আমরা যদি চাই যে লেখা আছে এখানে দাঁড়াবেন, আসলে এই লেখাটার নেগেটিভ সেন্স আমাকে গ্রো করতে হবে, যেখানে দাঁড়াবেন না, সেটা করার জন্য যেমন ধরেন এখানে লেখা আছে লেখা এখানে দাঁড়াবেন, এটা দাগটা নেন, তার মানে কি দাঁড়ালো, এখানে দাঁড়াবেন না, নেগেটিভ সেন্স, লেখার মাঝখানে দাগটা না। এই কাজটা করার জন্য এই অপশন। তাহলে এখান থেকে সবগুলা জিনিস আপনারা একটু প্র্যাকটিস করবেন অবশ্যই, এবং এখান থেকে প্র্যাকটিস করবেন। এই দুইটা যদি আপনারা এখন করতে পারেন, আপনাদের বিজনেস কার্ড আমি এখন শুরু করে দেবো ডিজাইনিং, কোনো প্রবলেম নেই। কারণ বিজনেস কার্ডে কি থাকে, জাস্ট কন্ট্যাক্ট ইনফরমেশন, নাম এবং এগুলো একটু ছোট বড় করা থাকে, ঠিক আছে। তাহলে আপনারা এটা একটু প্র্যাকটিস করেন এখন একটু।